সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে স্বপ্নশিরি বাংলা ব্যাকরণ এবং বিরোচন অংশের গুরুত্বপূর্ণ টপিক বাংলা উচ্চারণ নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করা হবে। আজকের এই প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই বর্ষামুখর দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা ব্যাকরণ ও বিরোচন অংশের গুরুত্বপূর্ণ টপিক বাংলা উচ্চারণের নিয়ম। তোমরা ইতিমধ্যেই জানো যে আগামীকাল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিগত যখন আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হতো, তখন দেখা যেত যে বাংলা উচ্চারণের নিয়মাবলী থেকে বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায়। আরও সহজ করে যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই যে আগামী আমাদের বোর্ড পরীক্ষাগুলো আছে, এই বোর্ড পরীক্ষাগুলোতে বাংলা উচ্চারণ থেকে আমাদের স্বতন্ত্র একটা প্রশ্ন এসে থাকে, যেখানে বিভিন্ন সময়ে প্রশ্ন করা হয়ে থাকে এভাবে যে বাংলা উচ্চারণের নিয়ম লেখো বা প্রমিত বাংলা উচ্চারণের নিয়ম লেখো, অথবা কতকগুলো শব্দ দেওয়া থাকে যেখানে আমাদের বলা হয় যে শব্দগুলোর সঠিক উচ্চারণ লেখো। তো এই অনুযায়ী আমরা আজকে প্রথম ক্লাস উচ্চারণ দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা শুরু করার আগে যে যেখান থেকে যুক্ত হয়েছি একটু জানানোর চেষ্টা করি। কে কোথা থেকে যুক্ত হয়েছি একটু কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দেই। ক্লাস শুরুর আগে আমরা কিছু বেসিক কথাবার্তা বলে নেই। সেটা হচ্ছে আমাদের এই প্যানাসিয়া গ্রুপ থেকে সরাসরি যে ক্লাস হচ্ছে, হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছে কুতুবউদ্দিন, যুক্ত হয়েছে জয়। আপনারা যারা যুক্ত হয়েছেন তারা আপনাদের বন্ধু, আপনাদের বান্ধবী, হতে পারে আপনাদের সহপাঠী, সবাইকে মেনশন দিবেন যাতে তারা এই ক্লাসটি করতে পারে, এবং আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশে যে ফ্রেন্ডগুলো আছে, আপনার ফেসবুকে যারা অ্যাড আছে, তারা ক্লাসটি করতে পারে। তো প্রথম আমরা শুরু করতে যাচ্ছি এভাবে যে ক্লাস 1 আমাদের যে হবে স্বপ্নশিরি বাংলা ব্যাকরণ এবং বিরোচন অংশের টপিক হলো বাংলা উচ্চারণ। তো উচ্চারণ শুরু করতে আমরা প্রথমে যে জায়গায় যাব সেটা হচ্ছে বাংলা উচ্চারণ। আসলে উচ্চারণ জিনিসটা কি? আমরা তো প্রতিনিয়ত বাংলা ভাষায় যে শব্দগুলো আছে সেগুলো লিখি, অর্থাৎ বানান করি, এবং বানান করার পরে আমরা তো অবশ্যই সেটা পড়তে হয়, উচ্চারণ করতে হয়। অনেক সময় আমরা দেখতে পাই যে উচ্চারণ করতে গেলে আমরা বিভিন্ন ভুল উচ্চারণ করে থাকি। তো এই অনুযায়ী আমাদের দেখেন, একটু এখানে দেখার চেষ্টা করি। উচ্চারণ শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। আমরা প্রথমে যে জিনিসটা উচ্চারণ সম্পর্কে জানলাম, উচ্চারণ শব্দ যেটা আছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, আমরা আরও একটু ডিটেলসে জানার চেষ্টা করি। সেটা হচ্ছে এইভাবে যে বাংলা ব্যাকরণে যতগুলো টপিকস রয়েছে সবগুলো তৎসম এবং সংস্কৃত ভাষার শব্দ। যেমন কীভাবে বলতে পারি, সেটা এভাবে বলতে পারি যে সমাস আমরা পড়াশোনা করি, দেন উপসর্গ পড়ি, প্রকৃতি প্রত্যয় পড়ি, আর কি পড়ি, যেটাই পড়ি না কেন, কারক পড়ি। তো এই অংশগুলো প্রত্যেকেই কোথা থেকে? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসতে দেখা যায়, বলা হয় এভাবে যে কারক কোন ভাষার শব্দ। তো সেখানে আমরা উত্তর করব হয় তৎসম অথবা সংস্কৃত, একই জিনিস। তারপরে আমরা দেখব যে ইংরেজি প্রোনাউন্সিয়েশন শব্দের পরিভাষা উচ্চারণ বা বাংলা উচ্চারণের নিয়ম বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে ধ্বনিতত্ত্ব জিনিসটা কি? আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তো এই 4টা আলোচ্য বিষয়ে ব্যাকরণের বিভিন্ন টপিকস আলোচনা করা হয়। সেগুলো কি কি? যেমন ধ্বনিতত্ত্বে কি আলোচনা করা হয়? বাংলা যে উচ্চারণ, এই উচ্চারণ আলোচনা করা হয়। তাহলে ধ্বনিতত্ত্বে আর কি কি জিনিস উচ্চারিত হতে পারে? যেমন আমরা বলতে পারি যে নত্ব এবং সত্যবিধান, বর্ণ,
তারপরে হলো অক্ষর, এগুলো সব ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। এরপরে বলা হয়েছে উচ্চারণ শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কি প্রত্যয়? আমরা জানি প্রত্যয় হলো দুই প্রকার, একটা হলো কৃৎ প্রত্যয়, একটা হলো তদ্ধিত প্রত্যয়। তো উচ্চারণ যে শব্দটা আছে এই শব্দটা হলো কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, যার বিশেষণ রূপ উচ্চারিয়ন থেকে কি হয়, কৃৎ প্রত্যয় হয়ে যায়। শব্দের বানান এবং শব্দের উচ্চারণ এক জিনিস না। আগেই যেটা বলে দিয়েছি যে শব্দের বানান এবং শব্দের কি উচ্চারণ। আমরা বানান কি, বানান হলো শব্দের লিখিত রূপ, আর উচ্চারণ হলো মুখ দিয়ে যেটা উচ্চারণ করি সেটাকে বলা হয় উচ্চারণ। শব্দের বানান অনুযায়ী উচ্চারণ চলে না। কি বলা হচ্ছে এখানে? শব্দের বানান অনুযায়ী উচ্চারণ চলে না। তাহলে বানান যে কোনোভাবেই হতে পারে, সেটা আমরা খুব ভালোভাবে উচ্চারণ করি। যেমন একটা উদাহরণ বলতে পারি, আমরা যদি বলি, লিখি এভাবে, এখন 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 আমরা বিভিন্নজন বিভিন্নভাবে এটা উচ্চারণ করতে পারি। যেমন বলা হয় এখন ই, আবার কেউ কেউ বলে এখন ওই। তাহলে সঠিক উচ্চারণটা কি হবে এখানে? আমরা জানি যদি শব্দের শেষে রস্বই থাকে তাহলে সেটার উচ্চারণ ই হয়, অর্থাৎ আমরা উচ্চারণ করতে পারবো এখনই, কখনোই উচ্চারণ করতে পারবো না এখন ওই। এরপরে বলা হয়েছে বাংলা ভাষা নিজস্ব কিছু শব্দ উচ্চারণের নিয়ম মেনে চলে। অর্থাৎ আমরা জানি বর্ণ আমাদের হলো দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এগুলো যখন আমরা উচ্চারণ করতে যাব তখন এগুলোর কিছু নিয়ম আছে বাংলা। তারপরে বলা হয়েছে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আহ্বান শব্দটি যদি বানান অনুযায়ী উচ্চারণ করি তাহলে উচ্চারণ হবে আহ্বান। এই যে আমাদের শব্দটা হচ্ছে আহ্বান, আমরা যদি বানান অনুযায়ী উচ্চারণ করতে যাই তাহলে এটা হচ্ছে কি আহ্বান। কি হচ্ছে? আহ্বান। অর্থাৎ বটা দুইবার উচ্চারিত হচ্ছে, কিন্তু এটা কি হবে? হবে না। তাহলে আমাদের সঠিক উচ্চারণটা কি হবে? আহ্বান শব্দে প্রমিত উচ্চারণ হবে আহ্বান। এখন কেন হবে সেই অংশটুকু আমরা পরে নিয়ম অনুযায়ী সেটা আলোচনা করব। এখন আপাতত আমরা বেসিক যে তথ্যগুলো জানবো সেগুলো জেনে নেই। সুতরাং উচ্চারণের ক্ষেত্রে শব্দ বানান দেখে উচ্চারিত হয় না, কিছু কিছু স্বতন্ত্র হয়ে থাকে। তাহলে আমরা কিওয়ার্ডগুলো এই স্লাইড থেকে কিওয়ার্ডগুলো কি কি পেলাম একটু দেখি। এক নাম্বার যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে উচ্চারণ শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। দুই নাম্বার যেটা পেয়েছি সেটা হলো এই যে উচ্চারণ আছে এই উচ্চারণটা বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তিন নাম্বার যেটা পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ, উচ্চারণ শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কি প্রত্যয় সাধিত? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। এরপরে যেটা আমরা পাই সেটা হলো শব্দের বানান এবং শব্দের উচ্চারণ এক জিনিস না। অর্থাৎ শব্দের বানান যেভাবেই থাকুক না কেন আমরা উচ্চারণ সঠিকভাবেই করতে হবে, কখনোই ভুলভাবে করা যাবে না। ধরেন আপনি একটা কোনো গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রণালয়ের একটা মিটিংয়ে গেলেন, গিয়ে উচ্চারণ করেন এই যে এই শব্দটা, আপনি একটা আর্টিকেল বলতে বলতে বললেন এখনই, তাহলে ওই যে গণ্যমান্য ব্যক্তিদের ভিতরে আপনি শব্দের সঠিক উচ্চারণটা করতে পারলেন না, তাহলে আপনার ওখানে ইমেজটা, আপনার সম্মানটা কি হয়ে যাবে? চিন্তা করবেন, হয়তো আপনি খেয়াল করবেন না, কিন্তু যারা উচ্চারণ বিষয়ে পারদর্শী তারা অবশ্যই মনে করবে এখানে যে ছেলেটা অথবা মেয়েটা বা সম্মানিত ব্যক্তিটা কি হয়েছে, এটার ভুল উচ্চারণ পড়েছে। তাই উচ্চারণ আমাদের পড়াশোনায় তো অবশ্যই জরুরি, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে কথা বলায় এই উচ্চারণটা জরুরি। এখন এই পাশে আমরা একটু চলে আসি। দেখেন এখানে বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গের কথা বলা হয়েছে। যেমন বলা হয়েছে নাসিকা, গহ্বর, নাসারন্ধ্র, উষ্ঠ, দাঁত, জিভ, বিভিন্নগুলো আছে এখানে। এখানে আছে ফুসফুস। তাহলে আমরা তো কলমের সাহায্যে লিখি, কিন্তু উচ্চারণ কিসের সাহায্যে করি? উচ্চারণ করি হলো বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে। যেমন আমরা বলি ক থেকে ম পর্যন্ত বর্ণ, বাংলা যে ব্যঞ্জনগুলো আছে এগুলোকে স্পর্শ ব্যঞ্জন বলা হয়, কেউ কেউ স্পৃষ্ট ব্যঞ্জন বলে। তো এই যে আমরা এখানে পাই উষ্ঠ ব্যঞ্জন আছে, সেখানে আবার কি আছে দন্তমূল থেকে যেগুলো উচ্চারণ করি সেগুলোকে বলা হয় দন্তধ্বনি বলা হয়, তাই না? তো আমরা যদি আপনার ভর্তি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে আমরা কিসের সাহায্যে উচ্চারণ করে থাকি, তাহলে অবশ্যই মোটা দাগে কথা হবে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করে থাকি। কিন্তু এর পরবর্তী যদি বলা হয়, স্পেসিফিকভাবে যদি বলা হয়
সেখানে আমরা স্পেসিফিকভাবেই উত্তর করার চেষ্টা করব। যেমন উষ্ঠধ্বনি কোথা থেকে উচ্চারিত হয়? উষ্ঠ থেকে উচ্চারিত হয়। এরপরে দন্তধ্বনি কোথা থেকে উচ্চারিত হয়? দন্তমূল থেকে উচ্চারিত হয়। আবার আপনাকে যদি বলা হয় নাসিক্য ধ্বনি কোথা থেকে উচ্চারিত হয়? কি ধ্বনি? আমরা জানি নাসিক্য ধ্বনি নামে একটা ধ্বনি আমরা পেয়ে থাকি। তো নাসিক্য ধ্বনি কোথা থেকে উচ্চারিত হয়? অর্থাৎ সহজ কথায় নাক দিয়ে আমরা যেটা উচ্চারণ করে থাকি সেটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস বা বাতাসের চাপ মুখ দিয়ে বের না হয়ে কোথা দিয়ে বের হয়? নাক দিয়ে বের হয়, সেটাকে আমরা বলি নাসিক্য ধ্বনি। তাহলে আমরা জানতে পারলাম যে এই যে উচ্চারণটা আছে, উচ্চারণটা আমরা অবশ্যই কোথা থেকে উচ্চারণ করি? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করে থাকি। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব, দেখি সেখানে কি লেখা আছে। এখানে লেখা আছে উচ্চারণের সাধারণ নিয়ম। এতক্ষণ আমরা পড়াশোনা করেছি, কী করে পড়াশোনা করেছি? যে উচ্চারণ আসলে যে বেসিক তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা জেনেছি। তো এখন আমরা যে জিনিসটা পড়ব উচ্চারণ। উচ্চারণ আপনি স্বরবর্ণই উচ্চারণ করেন অথবা ব্যঞ্জন বর্ণই উচ্চারণ করেন, আমাদের মেইন দুইটা জিনিস জানতে হবে। সেই দুইটা জিনিসটা কি এখানে? দুইটা জিনিস হচ্ছে উচ্চারণের সাধারণ নিয়ম। প্রথমত সাধারণ নিয়ম জানতে হবে, অর্থাৎ যে শব্দই হোক না কেন এই শব্দগুলোতে এই যে সাধারণ নিয়মগুলো আছে এই নিয়মগুলো ফলো করতেই হবে। এর বাহিরে কিছু স্পেশাল নিয়ম আছে, ওই নিয়মগুলো শব্দ অনুযায়ী হয়ে থাকে। আমরা নিয়মে চলে যাই। ধরেন কোনো শব্দে যদি কি থাকে? রস্বই অথবা দীর্ঘই থাকে, তাহলে এই বা রস্বই অথবা দীর্ঘই যেটাই থাকুক না কেন তখন আমরা কি উচ্চারণ করব? তখন আমরা উচ্চারণ করব রস্বইকার। তাহলে রস্বই এবং দীর্ঘই থাকলে আমরা কি উচ্চারণ করব? রস্বইকার উচ্চারণ করব। কিভাবে উচ্চারণ করব? একটু আমরা উদাহরণে চলে যাই। যেমন এখানে লেখা আছে হলো বিনা পানি। এখন বিনা পানি, এখন আপনি বলবেন এটা তো সহজ উচ্চারণ। এখন উচ্চারণ যে বানানের সাথে একই নয়, আগেই আমরা বলে এসেছি, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে রস্বই অথবা দীর্ঘই থাকলে কি হবে? সেখানে রস্বইকার হবে। তাহলে এই যে বিনা পানি আছে, বিনা পানির উচ্চারণটা কি হবে? তাহলে দীর্ঘই আছে বয়ের সাথে, তাহলে আমরা সেখানে কি দিব? রস্বইকার দিব। আমরা রস্বইকার দিলাম। এরপরে আছে হলো মূর্ধন্য। মূর্ধন্য থাক, আমরা যা আছে তাই লিখি। যে এরপরে আছে পা, তারপরে আছে হলো নি, আমরা লিখলাম। এরপরে আছে হলো অধীন। এই যে অধীন যে শব্দ, এই অধীন শব্দে ধয়ের সাথে দীর্ঘইকার আছে, তাহলে দীর্ঘইকার থাকলে সেখানে কি হচ্ছে? আমাদের রস্বইকার হবে। তাহলে অধীনের সামনে আমরা কি বসাবো? ধয়ে রস্বইকার বসাবো। এরপরে আছে হলো গভীর। এখন আপনারা বলুন এই গভীর শব্দে ভয়ের সাথে যে দীর্ঘইকার আছে, এই দীর্ঘইকার উচ্চারণের বেলায় আমরা কি করব? একটু কমেন্টের মাধ্যমে জানাই দেই। কমেন্টের মধ্যে একটু জানাই দেই সবাই। আচ্ছা, আমরা পরবর্তী 2 নাম্বার নিয়মে চলে যাই। 2 নাম্বার নিয়মে বলা হয়েছে যে কোনো শব্দে যদি হ্রস্ব অথবা দীর্ঘও থাকে, কি থাকবে? আগে আমরা পড়েছি হ্রস্বই এবং দীর্ঘই, এখন আমরা পড়ব কি? হ্রস্ব উ অথবা দীর্ঘ উ। এই হ্রস্ব উ এবং দীর্ঘ উকার থাকলে আমরা কি বসাবো উচ্চারণে? উচ্চারণে বসাবো হলো হ্রস্ব উকার। উদাহরণে চলে যাই, আগের মতোই নিয়ম। কি আছে এখানে? শব্দ অনুকূল আছে, তাহলে অনুকূল শব্দে দন্ত নয় রস উকার, তাহলে রস উকারের পরিবর্তে রস উকারই থাকে। এরপরে আমরা দ্বিতীয়তে চলে যাব। কয়ের সাথে কি আছে? কয়ের সাথে আছে দীর্ঘ উকার, তাহলে কয়ের সাথে যদি দীর্ঘ উকার থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? সহজ কথায় আমরা ব্যবহার করব হলো রস উকার। তাহলে এই যে অনুকূল বানান, অনুকূল বানানের সঠিক উচ্চারণটা আমরা কি লিখব? অনুকূল, অর্থাৎ সব রস উকার দিয়ে হবে। এরপরে আমরা যাচ্ছি হলো ভূত। এই ভূত বানানে তাহলে ভয়ের সাথে দীর্ঘ উকার আছে, তাহলে আমরা কি নিব? ভয়ের সাথে যে দীর্ঘ উকার আছে এটা পরিবর্তন করে আমরা কি করে দিব? রস উকার করে দিব। আমাদের কাজ এখানে শেষ। এরপরে 3 নাম্বার নিয়মে আমরা চলে আসি। আমাদের 1 2 শেষ। 3 নাম্বার নিয়ম, এখানে লেখা আছে ওই থাকলে ওই হয়। এখন দুইটার উচ্চারণ একই, কিন্তু আমরা বানান যখন উচ্চারণে লিখব সঠিক করে
তখন একটু দেখার চেষ্টা করব। তাহলে কোনো শব্দে যদি ওই থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি লিখব? ওই লিখব। উদাহরণে চলে আসি, এখানে লেখা আছে হলো ঐশ্বর্য। কি লেখা আছে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। লেখা আছে হলো ঐশ্বর্য, ঐশ্বর্য। এখন এই যে বানানটা, এই বানানটার উচ্চারণ কি হবে? তাহলে শব্দে কি আছে? ওই আছে। ওইটা আমরা পরিবর্তন করে কি লিখব? এই ওইটা লিখব। তাহলে আমরা ওই লিখলাম। তারপরে এই যে পরিবর্তনটা হয়ে গেল, এখন পরবর্তী এই যে বানানটা দেখতে পাচ্ছেন, এই বানানে আরও অনেক কিছু নিয়ম আসবে, সেটা তো আমাদের এখনও মেইন কথা না। মেইন কথা হলো কি, আমরা এখন সাধারণ যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো ফলো করতে যাচ্ছি। তাহলে আমরা ওয়ের পরিবর্তে কী লিখলাম? এখানে ও লিখলাম। এখন আপাতত এইরকমই আমরা রাখতেছি, যেহেতু আমরা অন্য নিয়মে এখনও যাই নাই। এরপরে আমরা 4 নাম্বার নিয়মে চলে যাব। 4 নাম্বার নিয়মে এখানে আছে ও। কি আছে এখানে? ও আছে। এখন ও থাকলে কি হয়? ঠিক আগের মতোই, উচ্চারণ একই, ও হয়। তাহলে এই যে ঔষধ বানানে, ঔষধ বানানে ও আছে, ও এর পরিবর্তে আমরা কি লিখবো? এখানে ও এর পরিবর্তে লিখব এ ও। আমাদের কাজ আপাতত এখানেই সমাপ্তি। এখানেই কি হয়ে গেছে? সমাপ্তি হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে লিখলাম ঔষধ। ঠিক একই রকম ঔদ্ধত্য, ও এর পরিবর্তে আমরা কি লিখব? ও এর পরিবর্তে আমরা কি লিখব? এই আমরা লিখব ঔদ্ধত্য। আপাতত কাজ আমাদের এখানেই শেষ। পরবর্তী নিয়ম ঠিক একই। কোনো শব্দে যদি ইয় অথবা অনুসার, এখানে একটু লিখতে ভুল করছে, ইয় অথবা অনুসার, অনুসারটা হলো এই অনুসারটা। ইয় অথবা অনুসার থাকলে সেই শব্দে আমরা উচ্চারণ বেলায় কী লিখব? শুধু ইয় লিখব। যেমন এখানে দেওয়া আছে কিংবদন্তি, তাহলে আমরা কি লিখব? যে এভাবে লিখব কিংবদন্তি। আমাদের কাজ শেষ। ইয় থাক অথবা অনুসার থাক, আমরা জাস্ট একটা জিনিসই লিখব। লিখবটা সেটা কি? ইয় লিখব। একই জিনিস অঙ্ক, আমরা তাহলে কিভাবে লিখব? অঙ্ক। কাজ শেষ। রং, রঙের কি হবে আমাদের? রং। আমাদের সাধারণ নিয়মগুলো খুবই সহজ, একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করি আমরা। এরপরে একই নিয়ম, যদি কোনো শব্দে মূর্ধন্য অথবা দন্তন্য থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? দন্তন্য ব্যবহার করব। অর্থাৎ কোনো শব্দে যদি কি থাকে? মূর্ধন্য অথবা দন্তন্য থাকে তাহলে আমরা অবশ্যই দন্তন্য ব্যবহার করব। যেমন এখানে কি শব্দ আছে? পানি শব্দ আছে, তাহলে দন্তন্যর পরিবর্তে আমরা কি ইউজ করব? মূর্ধন্যর পরিবর্তে আমরা দন্তন্য ইউজ করব। বাণী, একই নিয়ম, বাণীতে আমরা ইউজ করব কি? বা নি। একই জিনিস বিনা, প্রকৃষ্ট রূপে। আচ্ছা ওইটা বাদ দিয়ে আমরা বিনা তাহলে কি ব্যবহার করব? মূর্ধন্য আছে, দন্তন্য ব্যবহার করব। এরপরে 7 নাম্বার নিয়মে আমরা যাই, সেটা হলো যদি কোনো শব্দে বর্গীয় জ অথবা অন্তস্থ জ এই দুটা থাকে তাহলে অবশ্যই আমরা কি ইউজ করব? একটু দেখে নেই। এই যে বর্গীয় জ থাকতে পারে, অন্তস্থ জও থাকতে পারে, তখন আমরা এই বর্গীয় জটা নেব। অর্থাৎ বর্গীয় জ থাকলে বর্গীয় জই হবে, অন্তস্থ জ যদি থাকে তাহলে আমরা এর পরিবর্তে বর্গীয় জ ব্যবহার করব। উদাহরণে আমরা চলে যাই, কি আছে এখানে? অভিযান, তাহলে অভিযানে আছে অন্তস্থ জ, আমরা ব্যবহার করব সেখানে কি? বর্গীয় জ ব্যবহার করব। যন্ত্র আছে, তাহলে এই যে যন্ত্রর অন্তস্থ জ, তাহলে অন্তস্থ জ এর পরিবর্তে কি ব্যবহার করব? বর্গীয় জ ব্যবহার করব। একই জিনিস যোগ, যোগ শব্দে তাহলে আমরা কি ব্যবহার করব? বর্গীয় জ ব্যবহার করব। এর পরবর্তীতে আমাদের 8 নাম্বার নিয়ম। 8 নাম্বার নিয়মে বলা হয়েছে স এর ব্যবহার। আমরা জানি বাংলা ব্যঞ্জনবর্ণে স হলো 3টা, একটা হলো তালবস্য, একটা হলো দন্তস্ব, একটা হলো মূর্ধন্য স। এখন এই যে 3টা স আছে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণে পাই, এই 3টা স যদি কোনো শব্দে আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই সেখানে আমরা একটা স ব্যবহার করতে পারবো। সেই সটা কি? সেই সটা হলো তালবস্য। সেই সটা কি? তালবস্য ব্যবহার করব। যেমন আমরা পাই এখন চলতেছে হলো জ্যৈষ্ঠ মাস, এর পরবর্তী হলো আষাঢ় মাস। তো আষাঢ় মাসের উচ্চারণটা আমরা কি লিখব? এই যে আষাঢ়।
কাজ আমাদের শেষ। মূর্ধন্য ছিল, সেখান থেকে তালবস্য হয়ে গেল। অভিলাষ, মূর্ধন্য ষ আছে, তার পরিবর্তে কি হবে? তালবস্য হবে। ভাষা, মূর্ধন্য ষ আছে, তালবস্য হয়ে যাবে। সন্ধ্যা, দন্তাস্য আছে, তালবস্য হয়ে যাবে। সাধারণ নিয়ম আমরা এখন পড়তেছি। এর পরবর্তীতে আমরা যাই যুক্ত ব্যঞ্জন। আমরা জানি বাংলা বর্ণমালায় বা বাংলা শব্দে অনেকগুলো কি থাকে? যুক্ত ব্যঞ্জন থাকে। এই যুক্ত ব্যঞ্জনগুলো অনেক সময় আমরা কি করতে পারি না? আলাদা করতে পারি না। যেহেতু এটা যুক্ত বর্ণের ক্লাস না, সেহেতু আমরা নিয়মে চলে আসি যে কোনো শব্দে যদি যুক্ত ব্যঞ্জন থাকে আর এই যুক্ত ব্যঞ্জনে যদি ইয় থাকে, আমরা জানি যে বাংলা যে ব্যঞ্জন বর্ণ আছে, এই বাংলা ব্যঞ্জন বর্ণের 10 নাম্বার বর্ণ হলো কি? ইয়। এই ইয় যদি কোনো শব্দে থাকে তাহলে সেই শব্দের উচ্চারণের বেলায় ইয় এর পরিবর্তে কি হবে? সেখানে দন্তন্য হবে। তাহলে এখন বলেন, ছিল হলো ইয়, হয়ে গেল দন্তন্য। তাহলে এখন বলেন তো, বাংলা বানানের সাথে উচ্চারণের কি কোনো মিল আছে? অবশ্যই মিল নেই। তাহলে আমরা এই যে ইয় আছে সেখান থেকে হবে দন্তন্য। উদাহরণে চলে যাই, লাঞ্ছনা। তাহলে এই যে লাঞ্ছনা বানান, আমরা এখন এই যে একটা যুক্ত ব্যঞ্জন আছে, এই যুক্ত ব্যঞ্জন ভাঙলে আমরা কি পাই? এই যুক্ত ব্যঞ্জন ভাঙলে আমরা পাই, একটু পরিষ্কার করে নেই। হ্যাঁ, এই যে লাঞ্ছনা যে শব্দ, এই লাঞ্ছনা শব্দে লাঞ্ছনা যে শব্দ, এই লাঞ্ছনা শব্দের যে যুক্ত ব্যঞ্জনটা আছে এটাকে ভাঙলে আমরা পাই ইয় যোগ চ। কি পাই? ইয় যোগ চ। তাহলে যদি কোনো শব্দের নিয়মে চলে আসে, এখন যদি কোনো শব্দে ইয় থাকে তার পরিবর্তে কি হবে? দন্তন্য হবে। আর এই যে চ, চটা চর জায়গায় থাকবে। তাহলে লাঞ্ছনা যে শব্দ, এই শব্দের উচ্চারণের বেলায় আমরা কি লিখব? তাহলে আমরা লিখব হলো লাঞ্ছনা। আপাতত এই পর্যন্তই। আপাতত আমরা এই পর্যন্তই জানি। তার পরবর্তী যে নিয়মগুলো আসবে তখন আমরা ক্লিয়ার হয়ে নেব। এরপরে ঠিক একই জিনিস, ইয় যোগ চ, ইয় যোগ চ, মঞ্চ এবং অঞ্চল বানানে ইয় যোগ চ আছে। তাহলে ইয়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দন্তন্য ব্যবহার করব। তাহলে এই যে 1 থেকে 9 পর্যন্ত যে সাধারণ নিয়মগুলো, এই নিয়মগুলো আমরা যে শব্দই আসুক না কেন সেই শব্দের উচ্চারণের বেলায় আমাদের এই সাধারণ নিয়মগুলো কি করতে হবে? ফলো করতেই হবে। এগুলো ছাড়া কোনো শব্দের উচ্চারণ আমরা সঠিকভাবে করতেও পারবো না, সঠিকভাবে লিখতেও পারবো না। তাহলে এই গেল সাধারণ নিয়ম। এখন সাধারণ নিয়ম দিয়ে তো সব কিছু সলভ করা যায় না, আমাদের কি করতে হয়? স্পেশাল নিয়ম ফলো করতে হয়। যেমন স্বরবর্ণের বেলায় আলাদা নিয়ম, ব্যঞ্জন বর্ণের বেলায় আলাদা নিয়ম, ফলার বেলায় আলাদা নিয়ম। এগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তাহলে আমাদের এই স্লাইডগুলো চলে গেল। যদি কারো দরকার হয় তাহলে একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি সময় দিচ্ছি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন এই যে হসন্তের ব্যবহার, পরবর্তী স্লাইডে আমাদের এসেছে হসেন্তের ব্যবহার। এখন হসেন্তের ব্যবহার জিনিসটা কি একটু দেখি। আমরা জানি কোনো বর্ণের নিচে আমরা ব্যবহার করি এইরকম, সেটাকে সাধারণত কি বলা হয়? কেউ কেউ হ চিহ্ন বলে, কেউ কেউ বলা হয় হসন্ত। এখন এখানে কি বলা আছে একটু দেখার চেষ্টা করি। শব্দের শেষে বা শেষ বর্ণে, সহজ কথায় শব্দের শেষে যে বর্ণটা থাকে সেই বর্ণের সাথে কোনো কার না থাকলে এবং উচ্চারণ বন্ধ করতে হলে হসন্ত হয়। এখানে বইয়ের ভাষায় আছে, আর একটু সহজ করে দেই। সেটা হলো, যদি কোনো শব্দের শেষ হয় এবং সেখানে যদি কোনো কার উচ্চারণ না হয় তাহলে আমরা সেখানে কি ব্যবহার করব? হসন্ত ব্যবহার করব বা হস চিহ্ন ব্যবহার করব। কিন্তু এরপরে বলা হয়েছে আর মুক্ত কিংবা স্বরান্ত হলে হসন্ত হবে না। এখন আপনারা বলবেন মুক্ত অথবা স্বরান্ত জিনিসটা কি? ক্লিয়ার হয়ে নিব একটু উদাহরণে গিয়ে। যেমন পান শব্দের শেষে দন্তন্য বর্ণ আছে যার সাথে কোনো কার সংযুক্ত নেই, উচ্চারণ বন্ধ হয়। সহজ কথা বলি, উদাহরণ নেই, আমরা লিখি পান। এখন আপনারা বলেন এই যে পান যে শব্দটা আছে, এই পান শব্দে কি আমাদের থামতে হচ্ছে? না, পান অর্থাৎ
দন্ত ন এর পরে কি কোনো কিছু উচ্চারণ করতে হচ্ছে না। যদি এই যে ব্যঞ্জনের পরে যদি কোনো কিছু উচ্চারণ না করতে হয়, তাহলে সেখানে অবশ্যই কি হবে, হ্রস্ব চিহ্ন বসবে, অর্থাৎ নিঃশ্বাস যেখানে শেষ হয়ে যাবে সেখানে আমরা হ্রস্ব চিহ্ন ব্যবহার করব। কিন্তু যদি হ্রস্ব চিহ্ন এই যে বর্ণের পরেও যদি আবার উচ্চারণ করতে হয়, কোনো স্বর যদি চলে আসে, তাহলে আমরা সেখানে কি উচ্চারণ করব, সেখানে কখনো হ্রস্ব চিহ্ন ব্যবহার করা যাবে না। যদি আপনাকে বলা হয় পানা, তাহলে বলেন এই নর নিচে আর কোনো হ্রস্ব চিহ্ন হবে, হ্রস্ব চিহ্ন হবে না। এরপরে একটু দেখি আমরা, তাই পান শব্দের শেষ নয়ের সাথে হসন্ত হবে। চলিত শব্দের শেষে, এই যে আরেকটা শব্দ এসেছে আমাদের কাছে, চলিত শব্দের শেষে ত বর্ণ আছে। কি বর্ণ আছে এখানে? ত বর্ণ আছে, যার সাথে কোনো কার সংযুক্ত নেই, উচ্চারণ মুক্ত বা স্বরান্ত হয়। তাই উচ্চারণে চলিত শব্দের শেষ ত এর সাথে ওকার হবে। অর্থাৎ আমরা কি কখনো এইভাবে উচ্চারণ করি চলিত? না, আমরা উচ্চারণ করি চলিত। তাহলে ত এর শেষে আরেকটা কি আছে? ত এর শেষে আরেকটা ওকার আছে। কি আছে? ওকার আছে। তাহলে ব্যঞ্জনের শেষে যদি আবার একটা স্বর আসে, তাহলে সেই স্বর অবশ্যই দিতে হবে এবং সেখানে কোনো হ্রস্ব চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে এখানে মোটা দাগে দুইটা কথা। এক এক নাম্বার কথা হলো, যদি আমরা ব্যঞ্জনের শেষে কোনো স্বর উচ্চারণ না করি, যদি আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে সেখানে হ্রস্ব চিহ্ন ব্যবহার করব না। আর যদি ব্যঞ্জনের শেষে কোনো স্বর আসে, আমাদের নিঃশ্বাস যদি ওই ব্যঞ্জনের পরেও একটু চলে, তাহলে সেখানে আমরা হ্রস্ব চিহ্ন ব্যবহার করব না। এখন এখন আমাকে বলেন যে আমি লিখলাম হলো শিক্ষক, লিখেছি হলো শিক্ষক। এখন বলেন এই যে শিক্ষক যে শব্দটা, এই শিক্ষক শব্দের শেষে ক বর্ণ আছে। ক বর্ণের আমরা কি, এই যে ক বর্ণে আমরা কি হ্রস্ব চিহ্ন লিখব কি লিখব না, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেই। কমেন্টের মাধ্যমে জানিয়ে দেই যে শিক্ষক শব্দে যে ক আছে শেষ বর্ণ, এই শেষ বর্ণে আমরা কি হ্রস্ব চিহ্ন ব্যবহার করব কি করব না? হ্যাঁ, একজন আমাদের জানিয়েছে যে ব্যবহার করব না, আরেকজন বলছে ব্যবহার করব। সহজ করে আমরা সমাধান করি। এই যে ক, এখন বলেন ক এর শেষে কি আমাদের কোনো স্বর আছে? অর্থাৎ নেই এখানে। অর্থাৎ আমাদের যে উচ্চারণ, এই উচ্চারণ কতে গিয়েই থেমে যাচ্ছে। কতে গিয়ে যখন থামছে, তখন তার সেখানে আর কি উচ্চারণ হবে না, হসন্ত আসবে না। সেখানে আমাদের ঠিক যেভাবে আছে সেভাবে উচ্চারণ করব, এইরকম কি? এইরকম না। তাহলে শিক্ষক শব্দের বানান উচ্চারণ যাই হোক না কেন, এই যে ক যেটা আছে, এই ক এর সাথে আমরা কি ব্যবহার করব? হ্রস্ব চিহ্ন ব্যবহার করব, কারণ সেখানে গিয়ে আমাদের উচ্চারণটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, নিঃশ্বাস থেমে গেছে। এর পরের স্লাইডে আমরা চলে যাই। পরের স্লাইডে কি বলা আছে একটু দেখি। পরের স্লাইডে এই যে আমাদের এতক্ষণ সাধারণ নিয়ম বেসিক কথাবার্তা শেষ হয়ে গেল। এখন আমাদের মেইন আলোচনায় আমরা চলে এসেছি। মেইন আলোচনাটা কি? প্রথমে এসেছে অ এর উচ্চারণের নিয়ম। অর্থাৎ আমরা জানি স্বরবর্ণের প্রথম বর্ণ হলো অ। এই অটা যখন আমরা উচ্চারণ করতে যাব, যদি কোনো শব্দে থাকে, যখন উচ্চারণ করতে যাব তখন আমাদের কি কি নিয়ম ফলো করতে হবে, কি কি নিয়ম অনুসরণ করতে হবে, সেগুলো আমরা এখানে এখন দেখব। বলা হয়েছে আদ্য। আদ্য অর্থ কি? প্রথমে। যদি কোনো শব্দের প্রথমে অধ্বনির পরে, অধ্বনির পরে রস্বই দীর্ঘ ই, রস্ব উ দীর্ঘ উ, এই চারটা বর্ণ থাকে, তাহলে শব্দের প্রথমে কি থাকবে? প্রথমে অ থাকবে, এবং তার পরবর্তীতে যদি রস্বই দীর্ঘ ই, রস্ব উ দীর্ঘ উ থাকে, তাহলে আদ্য অধ্বনির পরে, অর্থাৎ প্রথম যে অধ্বনি থাকবে, এই অধ্বনির উচ্চারণ ওকারের মতো হবে। আপনারা এখনও বুঝতে পারেন নাই, একটু উদাহরণ দেই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে অভিধান শব্দ, এখন এই যে অভিধান শব্দে, অভিধান শব্দের প্রথমে কি আছে? অধ্বনি আছে, অ বর্ণ আছে। তাহলে আদ্য ধ্বনি আমাদের কি? অ হয়ে গেছে, অ হয়ে গেছে। তার পরবর্তীতে কি আছে? একটা
রস্বই আছে। এখন আপনারা বলবেন যে আগে তো ভ তারপরে হলো রস্বই। আসলে নিয়ম অনুসারে এই যে অধ্বনির পরে যদি রস্বই আসে তাহলে এই আদ্য অধ্বনির উচ্চারণ আমাদের কি হবে, ওকারের মতো হবে। এখন ওকার কি এভাবে দিব আমরা, এভাবে দিব? আসলে কি এটা নিয়ম? নিয়ম এটা না। তাহলে অ যেহেতু আছে, অ এর পরিবর্তে আমরা কি লিখব, ওকারের মতো লিখব। তাহলে ওকারটা কি এরকম হবে একটু দেখি আমরা। তাহলে অ এর পরিবর্তে আমরা ও নিলাম, ভয়ে রস্বইকার, ধয়াকার আর দন্ত ন। এখন বলেন এই পর্যন্ত ঠিকঠাক আছে? এই পর্যন্ত ঠিকঠাক আছে? একজন কমেন্ট করেছে ঠিকঠাক নেই। হ্যাঁ, নেই কেন একটু দেখাই আমি। এই যে বলেছি আগে হসন্তর ব্যবহার আমরা পড়ে এসেছি না, হসন্ত। যদি আমরা কোনো জায়গায় নিঃশ্বাস থেমে যাই তাহলে আমরা সেখানে কি করব, হৎ চিহ্ন ব্যবহার করব। তাহলে হৎ চিহ্ন কীভাবে ব্যবহার করব, এই যে অভিধান যে বানানটা আছে, উচ্চারণ যেটা আমরা করলাম, সেখানে দন্ত নতে গিয়ে কি হয়েছে, আমরা নিঃশ্বাস থেমে গিয়েছে আমাদের। তো নিঃশ্বাস যেখানে গিয়ে থামবে সেখানে আমরা কি ব্যবহার করব, হৎ চিহ্ন ব্যবহার করব। আরও একটা উদাহরণে যাই আমরা, নদী শব্দে। তাহলে এই নদী শব্দে কোনো অধ্বনি আছে? কমেন্টে জানান তো, নদী শব্দে কি কোনো অধ্বনি আছে? নদী শব্দে কোনো অধ্বনি আছে? একটু জানানোর চেষ্টা করি আমরা। আমরা সমাধানে চলে যাই। এই যে ন, মনে রাখবেন যার কেউ নেই, অর্থাৎ যে বর্ণের সাথে কোনো কার চিহ্ন নেই, সেই বর্ণের সাথে লুকায়িত একটা কি থাকে, অ থাকে। তাহলে এই দন্তন্যর সাথে একটা কি আছে, দন্তন্যর সাথে আছে একটা অ। তাহলে অ ধ্বনির পরে আবার কি আছে, দীর্ঘই আছে। তাহলে আদ্য অধ্বনির পরে যদি দীর্ঘই থাকে, আদ্য অধ্বনির উচ্চারণ কিসের মতো হবে, ওকারের মতো হবে। এখন তাহলে ওকারের মতো হলে আমরা কি এইভাবে ব্যবহার করব, যে আদ্য অধ্বনি যেহেতু এখানে আছে তাহলে দন্ত ন এর পরে ও ব্যবহার করলাম, এইরকম কি, এইরকম না। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে একটু আমরা দেখার চেষ্টা করি। সেটা হলো এই দন্তন্য যেটা আমরা পেয়েছি, দন্তন্য যেটা আমরা পেয়েছি তার সাথে আমাদের ওকার দিতে হবে। অর্থাৎ ও যে বর্ণ আছে সেই বর্ণের কার ব্যবহার করতে হবে এখানে। তাহলে কার কার সাথে ব্যবহার করব, যেই বর্ণের সাথে অটা ছিল। তাহলে আমরা কার ব্যবহার করব, ন দি। তাহলে দয়ের সাথে দীর্ঘ ইকার আছে, আমরা কি দীর্ঘ ইকার ব্যবহার করব? ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? আমরা আগে নিয়ম পড়ে এসেছি, একটু নিয়মগুলো দেখিয়ে দেই। এই যে যদি কোনো শব্দে রস্বই দীর্ঘই থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, রস্বইকার ব্যবহার করব। এখন থেকে দেখবেন প্রত্যেকটা নিয়মে এই যে 9টা সাধারণ নিয়ম, এই নিয়মগুলো কি হবে সেখানে ফলো করা হবে। আমরা তাহলে চলে যাই। তাহলে এই যে নদীর দয়ের সাথে যে দীর্ঘ ইকারটা সেখানে কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে। আমাদের কাজ এখানে শেষ। এখন আমাকে বলেন এই যে দ, আমরা সেখানে গিয়ে কি থামছি, শব্দের যেহেতু শেষ তাহলে সেখানে গিয়ে আমরা থামছি কি থামছি না? যদি থামি তাহলে কি সেখানে হচ্চিহ্ন হবে বা হচ্চিহ্ন হবে কি না, আমাকে একটু জানান। আশরাফুল ইসলাম লিখেছেন হবে না। তাহলে কেন হবে না বোঝাই দেই। এই যে দ, আমরা নদী শব্দটাকে ভাঙলে পাই দন্তন্য ও দ রস্বই। তাহলে ব্যঞ্জনের পরে আরেকটা কি এসেছে, স্বর এসেছে। আর ব্যঞ্জনের পরে যদি আরেকটা স্বর আসে তাহলে সেখানে আমাদের আর হসন্ত কি করতে হবে না, ব্যবহার করতে হবে না। অভিমান একই জিনিস, অ আছে তারপরে কি আছে, রস্বই আছে। তাহলে অধ্বনির পরে যদি রস্বই থাকে আদ্য অধ্বনির উচ্চারণ কি হবে, ওকারের মতো হবে। তাহলে যা আছে তাই লিখলাম, অভিধান। দন্ত নতে গিয়ে আমরা থেমেছি, এর জন্য এখানে কি হবে, হৎ চিহ্ন হবে। উষা, তাহলে এখন বলেন উষা যে শব্দটা আছে এই উষা শব্দের উচ্চারণটা কি হতে পারে, একটু দ্রুত আমরা জানিয়ে দিই। উষা শব্দের উচ্চারণটা কি হবে, আমরা সমাধানে চলে যাই। সমাধানটা হলো এইরকম, দেখেন এই যে উষা রস্যও আছে, রস্যও থাকে, এটার কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা নিয়মে পড়ে এসেছিলাম, সাধারণ নিয়মে কি পড়ে এসেছিলাম, যদি 3টা স্বয়ের মধ্যে 3টা স্ব থাকে, অর্থাৎ তালব্য শ, দন্ত স, মূর্ধন্য স থাকে, তাহলে তার পরিবর্তে উচ্চারণে আমরা কি ব্যবহার করব,
আমরা ব্যবহার করব হলো তালবস্য। তাহলে আমরা তালবস্য ব্যবহার করলাম, আমাদের কাজ শেষ। উসর সেম কাহিনী, মূর্ধন্য ষ আছে, সেখানে কি ব্যবহার করব? তালবস্য ব্যবহার করব। এই যে আরেকটা নিয়ম এসে গেছে, উর্মি। এখন বলেন উর্মি শব্দে কি পরিবর্তন করতে হবে আমাদের? এতক্ষণ যা শিখলাম সেখান থেকে বলেন কি পরিবর্তন করতে হবে। অর্থাৎ কোনো শব্দে যদি দীর্ঘ অথবা রস্যও থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি লিখব? রস্যও লিখব, সহজ কথা। এখন পর্যন্ত আমরা এইটুকুই শিখেছি, যেহেতু আমরা এইটুকুই লিখব উর্মি, আমাদের কাজ শেষ। এখন আমরা 2 নাম্বার নিয়মে চলে আসি। 2 নাম্বার নিয়মে বলা হয়েছে আদ্য অধ্বনি, অর্থাৎ শব্দের প্রথমে অধ্বনি থাকলে এবং তার পরবর্তী যদি কি থাকে? রস্বরিকার ক্ষীয়। এই ক্ষীয়কে ভাঙলে আমরা কি পাই? ক যোগ মূর্ধন্য ষ। তাহলে আদ্য অধ্বনির পরে, অর্থাৎ শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে এবং তার পরবর্তী যদি রস্বইকার ক্ষীয়, এটাকে বলা হয় জ। অর্থাৎ কিভাবে পাই এটা? আমরা ভাঙলে পাই বর্গে জ যোগ ইয় পাই। আর কি পাই? জ ফালা। এই 4টা বর্ণ যদি থাকে বা যুক্ত ব্যঞ্জন যদি থাকে তাহলে আদ্য অধ্বনির উচ্চারণ কিসের মতো হয়? ঠিক আগের মতোই, ওকারের মতো হয়। কিভাবে হয় একটু বোঝার চেষ্টা করি। লেখা আছে হলো মসৃণ। কি লেখা আছে? মসৃণ। তাহলে এখানে কি আদ্যধ্বনি আছে? মসৃণ শব্দে কি আদ্যধ্বনি আছে? অবশ্যই আছে। কিভাবে আছে? ওই যে বলেছিলাম, যদি কোনো শব্দে কি না থাকে, অ যদি দেখা, সরি আমি ভুল বলেছি, যদি কোনো শব্দের বর্ণে কি না থাকে, কোনো ধ্বনি না থাকে, কোনো কার না থাকে, তাহলে সেখানে লুকায়িত একটা কি থাকে? অ থাকে। তাহলে অধ্বনি আছে, অধ্বনির পরে একটা কি আছে? এখানে রিকার আছে। তাহলে আদ্য অধ্বনির পরে যদি রিকার থাকে তাহলে এই যে আদ্য অধ্বনিটা আছে, অধ্বনির উচ্চারণ কিসের মতো হবে? ওকারের মতো হবে। এখন ওকার কি আলাদা বসাবো না ময়ের সাথে বসাবো? অবশ্যই ময়ের সাথে বসাবো। তাহলে আমরা লিখলাম মসৃণ। এখন মূর্ধন্য আছে, সেখানে কি হবে? দন্তন্য হবে। আপাতত এই পর্যন্তই আমরা শিখে নেই। এরপরে চলে যাই বক্তৃতা। সেম কাহিনী, বয়ের সাথে একটা কি আছে? অ আছে। তারপরে একটা কি আছে? রিকার আছে। তাহলে বয়ের সাথে আমরা ওকার দিব, তারপরে যতটুকু সাধারণ নিয়মে পরিবর্তন করতে হয় সেগুলো করতে হবে। ভক্ষণ, এখন এটা আলাদা নিয়মে চলে আসলো। কিভাবে আলাদা নিয়ম? ভয়ের সাথে একটা কি আছে? আমরা কি পাই? অ পাই। অ এর পরিবর্তে তারপরে আমরা কি পাচ্ছি? ক্ষীয় পাচ্ছি। তাহলে নিয়ম অনুযায়ী আদ্য অধ্বনির পরে যদি ক্ষীয় থাকে তাহলে আদ্য অধ্বনি, অর্থাৎ প্রথম যে অধ্বনি আছে এই অধ্বনির উচ্চারণটা কিসের মতো হবে? ওকারের মতো হবে। তাহলে ভয়ের সাথে আমরা ওকার দেই, ভয়ের সাথে আমরা ওকার দিয়ে ফেলেছি, তারপরে যা আছে তাই লিখলাম। এখন মূর্ধন্য আছে, কি ব্যবহার করব আমরা? দন্তন্য ব্যবহার করব। আর যেহেতু দন্তন্যতে গিয়ে থামছি, হৎ চিহ্ন দিতে হবে। আগের শব্দে তাই, মসৃণ শব্দে কি দিতে হবে? হৎ চিহ্ন দিতে হবে, কারণ দন্তন্য এর পরে আর কোনো কিছু কি হয় না? উচ্চারিত হয় না। এরপরে আমরা যাব সত্য। সত্য দন্ত সয়ে কি আছে? একটা অ আছে, তারপরে একটা কি আছে? জ ফালা আছে। এই যে নিয়ম। তাহলে আদ্য অধ্বনির পরে যদি জ ফালা থাকে তাহলে আদ্য অধ্বনির উচ্চারণ কিসের মতো হবে? ওকারের মতো হবে। তাহলে এই যে এখন সাধারণ নিয়মগুলো কিভাবে ব্যবহৃত হয় একটু এই শব্দে দেখব। সত্য কি আছে? দন্ত স আছে। তাহলে 3টা স এর পরিবর্তে উচ্চারণে কোন স হয়? তালবস্য হয়। তাহলে তালবস্য আমরা লিখলাম। আর এই যে জফালা, জফালার জন্য ওকার দিলাম। জফালার জন্য কি দিলাম? ওকার দিলাম। তারপরে যা আছে তাই। আপাতত এই পর্যন্তই আমরা শিখেছি। এর পরবর্তী আমরা স্লাইডে চলে যাই। এখন 3 নাম্বার নিয়মে বলা হচ্ছে এইভাবে যে আদ্য অধ্বনি না বোধক অর্থ দিলে, অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডারে এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা কি করি? উচ্চারণ বা লিখলে আমরা বুঝতে পারি এগুলো হলো না বোধক শব্দ। এই না বোধক যদি কোনো কিছু অর্থ দেয়, যদি কোনো শব্দ না বোধক অর্থ দেয় তাহলে এই যে অধ্বনি থাকবে, আদ্য শব্দের প্রথমে যে অধ্বনি থাকবে এই অধ্বনির উচ্চারণ যা আছে ঠিক তাই থাকবে। অর্থাৎ আগে যে নিয়ম 2টা শিখেছি ওকারের মতো হবে, এইরকম ওকার হবে না। অর্থাৎ যা আছে তাই আমরা ব্যবহার করব। তাহলে কি একটু পড়ে নেই। আদ্য অধ্বনি না বোধক অর্থ দিলে অধ্বনির উচ্চারণ অ এর মতো হয়, অর্থাৎ যা আছে তাই, স্বাভাবিক, বিকৃত কোনো উচ্চারণ হবে না। যেমন অবোধ না বোধক অর্থ দিচ্ছে, অনাচার না বোধক অর্থ দিচ্ছে, অমিল না বোধক অর্থ দিচ্ছে, অর্থাৎ যা আছে তাই। যা আছে তাই অর্থ কি? অর্থাৎ এই যে অটা আছে শব্দের প্রথমে, এই অটার কোনো কি হবে না?
পরিবর্তন হবে না। তাহলে শব্দের মধ্যে আর কি কি পরিবর্তন হতে পারে একটু দেখি। অবোধ, তাহলে আমরা আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কিন্তু শব্দ যেহেতু ধতে গিয়ে শেষ, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, হজ চিহ্ন দিতে হবে। অনাচার, নেগেটিভ অর্থ দিয়েছে, তাহলে অটা অর জায়গাতেই থাকবে, স্বাভাবিক উচ্চারণ। রতে গিয়ে থামছি, হজ চিহ্ন দিতে হবে। অমিল ঠিক একই রকম, লতে গিয়ে কি করতে হবে, থামতে হবে। এরপরে একটু দেখি অত্যাচার। এখন আমাকে জানাবেন এই যে অত্যাচারদের শব্দ আছে, এই শব্দে যে অধ্বনি আমরা পাচ্ছি, এই যে অধ্বনি যে শব্দের আদিতে আছে, এই অ এর পরিবর্তন হবে কি না কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন আমাদের। অত্যাচার শব্দে অ এর পরিবর্তন হবে কি না। আমি উত্তর করতেছি এভাবে যে অ এর কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? অত্যাচার যে শব্দটা, এই শব্দটার নেগেটিভ অর্থ দেই, আর নেগেটিভ যদি অর্থ দেই তাহলে অবশ্যই অ এর আদ্য অধ্বনি অর্থাৎ প্রথম যে অধ্বনি সেটার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। আবার যদি আপনাদের বলা হয় অনীহা, অনীহা পরিবর্তন হবে, হবে না। কেন হবে না? কারণ অধ্বনিটা কি এখানে, অর্থাৎ শব্দটা নেগেটিভ অর্থ দিছে, তাহলে আদ্য অধ্বনি আর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। কিন্তু এখানে আরও কিছু পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? সাধারণ নিয়মে চলে যাই, তাহলে অটা যা আছে তাই, দীর্ঘ ইকার থাকলে রসই, হাটা হার জায়গায়, আমাদের উত্তর হয়ে গেছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই যে স্পেসিফিক নিয়মের বাহিরেও আমাদের এই যে সাধারণ যে নিয়মগুলো শিখেছি, এই নিয়মগুলো অবশ্যই সব শব্দেই প্রয়োগ হবে। আমরা এটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এরপরে 4 নম্বর নিয়মটা আমরা দেখি। পরপর দুটি অধ্বনি থাকলে দ্বিতীয় অধ্বনির উচ্চারণ ওকারের মতো হয়। আগের নিয়মে চলে গেছি আমরা। অর্থাৎ শব্দ আছে, ধরেন 3 বর্ণের একটা শব্দ, এই শব্দের প্রথম দুইটা পরপর কি হয়েছে, অধ্বনি আছে। এখন অধ্বনি থাকলে সেখানে কি হবে, দ্বিতীয় অধ্বনির উচ্চারণ ওকারের মতো হবে। অর্থাৎ ওকার কি, যদি অ থাকে তাহলে বর্ণই ও আসবে, আর যদি অন্য কোনো বর্ণের সাথে অ থাকে তাহলে ওই বর্ণের সাথে ওকার দিতে হবে। সেম কাহিনী। কিভাবে একটু দেখি। যতন, আপনারা বলবেন এখন যে এখানে তো কোনো অধ্বনিই দেখতে পাচ্ছি না, অর্থাৎ যার কেউ নেই তার কি আছে, একটা অধ্বনি আছে। তাহলে যতনের সাথে একটা, জয়ের সাথে একটা অ আছে, তয়ের সাথে একটা অ আছে। এখন বলবেন যেহেতু এদের সাথেও আছে তাহলে মনে হয় দন্ত নর সাথে আছে। এখন বলেন তো আমরা কি কখনো উচ্চারণ করি যতন অ, তা উচ্চারণ করি না, দন্ত নতে গিয়েই থেমে দেই আমরা, তাই না? তাহলে এখানে পরপর দুইটা হলো কি ধ্বনি আছে, অধ্বনি আছে। তাহলে আমরা পরপর যদি দুটো অধ্বনি থাকে নিয়ম অনুযায়ী, পরপর দুটো অধ্বনি থাকলে দ্বিতীয় অধ্বনি, তাহলে দ্বিতীয় অধ্বনি কোনটা, তয়ের সাথে। তাহলে তয়ের সাথে আমরা কি ব্যবহার করব, উকার ব্যবহার করব। সহজ নিয়ম। তাহলে যতন শব্দের প্রমিত উচ্চারণ কি হবে, যতন। তাহলে সাধারণ নিয়মে আবার চলে যাই। অন্তস্থ জ আছে, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, এখানে বর্গীয় জ ব্যবহার করব। তাহলে আমরা বর্গীয় জ ব্যবহার করলাম। এর পরবর্তী ত আছে, ত দ্বিতীয় অ, তাহলে দ্বিতীয় এর সাথে আমরা কি ব্যবহার করব, উকার ব্যবহার করব। আর দন্তনর জায়গায়। এখন আরেকটা কাজ আমাদের এখানে বাকি, সেই বাকি কাজটা কি, হজ চিহ্ন ব্যবহার করতে হবে। হজ চিহ্ন কীভাবে ব্যবহার করতে হবে, যেহেতু দন্ত নয়ের পরে কোনো স্বর নেই, কোনো স্বরান্ত নেই, এই জন্য আমরা ওখানে গিয়ে থেমে গেছি, এই জন্য হজ চিহ্ন আমাদের ব্যবহার করতে হবে। মরণ, সেম কাহিনী, ময়ের সাথে একটা অ আছে, রয়ের সাথে একটা অ আছে, তাহলে পরপর দুটো অধ্বনি থাকলে দ্বিতীয় অধ্বনির সাথে কি দিতে হবে, ওকার দিতে হবে। মূর্ধন্যটা কি হয়ে যাবে, দন্তন্য হয়ে যাবে, কাহিনী শেষ। আর কি দিতে হবে, হজ চিহ্ন। কেন দিতে হবে, দন্তন্য এর পরে আর কোনো কিছু উচ্চারণ হয় না, আমরা কখনো উচ্চারণ করি না যে মরণ, তাই না? আরেকটা বরণ, একই জিনিস। কিভাবে একই জিনিস, যে ব র অন, অর্থাৎ আমরা এইভাবে পাই, বরণ বয়ের সাথে একটা অ পাই, রয়ের সাথে একটা অ পাই, মূর্ধন্যর সাথে আমরা কি পাই, পাই না। কেন পাই না, আমরা কখনো উচ্চারণ করি না বরণ অ, আমরা উচ্চারণ করি কি বরণ। তাহলে পরপর দুটো অধ্বনি আছে, তাহলে দ্বিতীয় ধ্বনির সাথে কি দিতে হবে, ওকার দিতে হবে। আর মূর্ধন্য আছে সেখানে দন্তন্য দিতে হবে, তারপরে হজ চিহ্ন, শেষ। আরও যদি বানান করে লিখি আমরা, কবর, সরি একটু, হ্যাঁ কবর। তাহলে এই যে দেখেন কবর, পরপর দুটো অধ্বনি আছে, কয়ের সাথে একটা অ, বয়ের সাথে একটা অ। তাহলে আমরা বয়ের সাথে কি ব্যবহার করব, উকার ব্যবহার করব, রয়ের নিচে হজ চিহ্ন, কারণ রয়ের পর আর কোনো কিছু নেই, তাই না?
এই যে আমাদের নিয়ম, এটা আমাদের শেষ। এখন আমরা 5 নাম্বার নিয়মে চলে যাব। 5 নাম্বার বলা হয়েছে, দেখেন, সহ অর্থে স্বযুক্ত অধ্বনির উচ্চারণ সর্বদা কিসের মতো হয়? সর্বদা অ এর মতো হয়, তা যা আছে তাই। এই নিয়মটা একটু ক্রিটিক্যাল, আমি বোঝাই। তার আগে আমাদের একটা জিনিস পরিষ্কার হতে হবে, সেই জিনিসটা হলো আমরা এখানে দুইটা জিনিস জানতে হবে। সেটা হলো, একটা হলো স আর একটা হলো স। এই দুইটা জিনিসের অর্থ যদি আমরা খুব ভালোভাবে জানি, তাহলে আমাদের উচ্চারণের এসেও এটা কাজে লাগবে। এই যে দন্ত স যোগ ব, এটা অর্থ হলো নিচ, এটা অর্থ হলো কি? নিচ। আর যে খালি দন্ত স, এটাকে আমরা বলি হলো সহ অর্থে, অর্থাৎ দুইটার অর্থ আলাদা। তাহলে বলা হয়েছে সহ অর্থে দন্ত স যুক্ত অ এর উচ্চারণ সর্বদা অ এর মতো হয়। তাহলে এখানে উদাহরণটা কি দেওয়া আছে দেখি, দেওয়া আছে হলো সস্ত্রীক। তাহলে সস্ত্রীক অর্থ আমরা পাচ্ছি, এই যে দন্ত স্বরটা প্রথমে ব্যবহার হয়েছে, তাহলে এই দন্ত স্বর অর্থ এসেছে হলো স্ত্রী সহ, অর্থাৎ সহ অর্থ এসেছে। তাহলে সহ অর্থ যদি আসে, তাহলে এই যে অধ্বনির যে উচ্চারণ, অ দন্ত স্বরের সাথে যে উচ্চারণটা আছে, দন্ত স্বরের সাথে যে অটা আছে, এই অধ্বনির উচ্চারণ যা আছে তাই থাকবে। যেমন আবার যদি আমরা বলি সপরিবার, সপরিবার। এখন সপরিবার এর অর্থ কি দাঁড়ায়? পরিবার সহ। তাহলে পরিবার সহ, অর্থাৎ স্বরটা সহ অর্থে এসেছে। তাহলে স্ব অর্থে আসার কারণে এই যে অধ্বনি, অর্থাৎ দন্ত স্বরের সাথে যে একটা অ আছে, এই অধ্বনির উচ্চারণ যা আছে তাই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এর প্রমিত উচ্চারণ কি হবে? প্রমিত উচ্চারণ, দন্ত স্ব আছে, সাধারণ নিয়ম অনুযায়ী তালবস্য হবে, তারপরে প আছে, যা আছে তাই। রতে গিয়ে আমরা থেমে গেছি, এই জন্য এখানে কি হবে আমাদের? এখানে হবে হস চিহ্ন। আমাদের মোটামুটি অধ্বনি উচ্চারণের নিয়ম শেষ। আপনাদের ভর্তি পরীক্ষায় বা বিশেষ করে এই যে আগামী মাস থেকে আমাদের কি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো প্রথম দিনের বাংলা পরীক্ষা, দ্বিতীয় দিনের বাংলা ব্যাকরণ পরীক্ষায় আপনাদের স্বতন্ত্র একটা প্রশ্ন এসেই থাকে বারবার, যে বলা হয় বাংলা একাডেমি প্রমিত অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখ। অথবা লেখা থাকে যে প্রমিত অধ্বনির 5টি প্রমিত উচ্চারণ লেখো, অথবা 5টা কি দেওয়া থাকবে, উচ্চারণ শব্দ দেওয়া থাকবে, বলবে প্রমিত এর উচ্চারণ সঠিক করে লেখো। এই যে অধ্বনি থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়। আপনারা যদি মোটামুটিভাবে এই যে 5টা নিয়ম ফলো করতে পারেন, তাহলে আপনাদের উচ্চারণ করা একদম সহজ। পরীক্ষায় উত্তর করে 5-এ 5 পাওয়া সম্ভব। এখানে গণিতের মতো নাম্বার, এখানে কাটার মতো কোনো অপশন নেই। আমরা পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে কি বলা আছে দেখি একটু। পরের স্লাইডে এতক্ষণ আমরা পড়লাম অধ্বনির উচ্চারণ, এখন আমরা চলে যাব এ ধ্বনির উচ্চারণ। এখন এ ধ্বনির উচ্চারণটা একটু পড়ি। আদ্য এ ধ্বনির পরে, অর্থাৎ শব্দের প্রথমে যদি এ ধ্বনি থাকে, কি থাকবে? এ ধ্বনি থাকে। তাহলে তার পরবর্তী যদি কি থাকে? অ থাকে, আ থাকে, ও থাকে এবং অনুসার থাকে। 4টা বর্ণ। কয়টা বর্ণ? 4টা বর্ণ। শব্দের প্রথমে প্রথমে কি থাকবে? সূত্র 1 অ থাকবে, এবং তার পরবর্তী যদি অ, আ, উ এবং অনুসার থাকে, তাহলে এ ধ্বনির উচ্চারণ আয়ের মতো হবে। বিকৃত হয়ে যাচ্ছে কিন্তু উচ্চারণ। কিসের মতো হবে? আয়ের মতো হবে। যেমন আমরা একটা কি পাচ্ছি? শব্দ পাচ্ছি এমন। উদাহরণ দিয়ে বোঝালে খুব সহজ হয়। তাহলে শব্দের আদিতে কি আছে? একটা এ আছে, তারপরে কি আছে? মো আছে। এখন বলেন নিয়ম অনুযায়ী কি বসছে এটা? অবশ্যই বসেছে। যার কেউ নেই তার সাথে কি থাকে? একটা অ থাকে। তাহলে আদ্য এ ধ্বনি আছে, তার পরবর্তীতে কি আছে? অধ্বনি আছে, এরপরে অধ্বনি আছে। তাহলে আদ্য যে এ ধ্বনি, এই এ ধ্বনির উচ্চারণ কিসের মতো হবে? আয়ের মতো হবে। বিকৃত হয়ে গেল একটু। কি হয়ে গেল? বিকৃত হয়ে গেল। তাহলে এর পরিবর্তে হয়ে গেল। এখন বলেন ময়ের সাথে কিছু হবে? জানান একটু, ময়ের সাথে কিছু হবে? অবশ্যই হবে। আমরা আগে পড়ে এসেছি যে এ ধ্বনির পরে যদি আবার কি থাকে? অধ্বনি থাকে। এ ধ্বনির পরে যদি অধ্বনি থাকে, তাহলে এই যে অধ্বনির সাথে একটা কি হয়? ওকার হয়। আর দন্তন্য, দন্তন্যর জায়গায় দন্তন্যতে গিয়ে থামছি, এই জন্য হ চিহ্ন হয়ে গেছে। সেম কাহিনী, একা এ ধ্বনি আছে, তারপরে কি আছে? একটা আ ধ্বনি আছে। তাহলে এর উচ্চারণ কিসের মতো হবে? আয়ের মতো হবে। শেষ। এখন সেম কাহিনী,
শব্দের প্রথমে এ আছে, তারপরে কি আছে, খ আছে, আর খয়ের সাথে একটা কি থাকে, অ থাকে। তাহলে এ আছে, অ আছে, তাহলে আয়ের উচ্চারণ কিসের মতো হবে, আয়ের মতো হবে। আর এরপরে যদি আবার অ থাকে তাহলে ওকার দিতে হয়। শেষ। কেমন? সেম, কোনো পরিবর্তন নেই। আমরা জাস্ট মাথার মধ্যে ঢুকে নিলেই আমাদের কাজ এখানে শেষ। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলো কোনো নিয়ম ফলো করে না। যেমন বলা হয়েছে একক, এখান, এগুলোর এ কখনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, কখনো আয়ের মতো হবে না। এগুলো আপনাদের স্ব ইচ্ছায় টেকনিক খাটিয়ে মনে রাখতে হবে। এরপরে আমরা 2 নাম্বার নিয়মে চলে যাই। বলা হয়েছে তবে দ্বিতীয় বর্ণে যদি অ, আ, উ এর পরে কি থাকে, একটা রস্বই অথবা রস্ব উকার থাকে, তাহলে উচ্চারণে যা আছে তাই হবে। অর্থাৎ এ যদি থাকে আর আয়ের মতো হবে না, যা আছে তাই স্বাভাবিক উচ্চারণ হবে। কিভাবে? উদাহরণে আমরা চলে আসি। উদাহরণে লেখা আছে হলো একটি, কি লেখা আছে, একটি লেখা আছে। তাহলে আমরা নিয়মে চলে যাই। শব্দের প্রথমে কি আছে, এ আছে, ক এর সাথে একটা কি থাকে, অ থাকে, এবং অ এর পরে আর একটা কি এসেছে, রস্বইকার এসেছে। তাহলে আমাদের নিয়মটা দাঁড়াচ্ছে এইভাবে, এ, অ, আর হলো রস্বই। তাহলে নিয়মটা দেখি। তবে দ্বিতীয় বর্ণে যদি অ থাকে, তারপরে যদি রস্বই থাকে, তাহলে এই যে আদ্য এ ধ্বনির উচ্চারণ কিসের মতো হবে, যা আছে তাই। অর্থাৎ এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে একটি যে শব্দ, আমরা যা আছে তাই লিখতে পারতেছি, কোনো পরিবর্তন নেই। কিন্তু আমরা কতে গিয়ে আবার থামতেছি, এরকম না, এরকম না, কয়ের সাথে কিন্তু একটা ও ছিল, তাই না? তারপরে এই যে দেখি, এখানে একটু দেখবো আমরা, দেখি শব্দের প্রথমে কি আছে, একার আছে, তারপরে একটা কি আছে, রস্বই আছে, দ্বিতীয় বর্ণে রস্বই আছে। তাহলে সেখানে কি হবে, আমাদের যা আছে তাই। 21, সেম কাহিনী, এরপরে একটা কি আছে, রস্ব আছে। তাহলে আমরা যা থাকবে এ, সেটাই উচ্চারণ করতে হবে। এর পরবর্তীতে আমরা চলে যাই। আমাদের সবচেয়ে উচ্চারণে যেটা সবচেয়ে বেশি ঝামেলা তৈরি করে, সেই জিনিসটা হলো সংবৃত এবং বিবৃত। ভর্তি পরীক্ষায় আসে অধ্বনির সংবৃত উচ্চারণ, অথবা বলা হয় আপনাকে বলতেছে যে অধ্যাপক শব্দে উচ্চারণ সংবৃত হবে না বিবৃত হবে। কিন্তু আপনি নিয়ম অনুযায়ী কি করতে পারেন, সলভটা করতে পারেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনার মাথা মানে ঘুলে গেছে। কিভাবে ঘুলে গেছে, আপনার মনে নেই সংবৃত অর্থ কি, বিবৃত অর্থ কি। তাহলে আমাদের খুব ভালোভাবে এই সংবৃত এবং বিবৃতটা জিনিসটা কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। এখন সংবৃত বিবৃত জিনিস দুইটা বর্ণেই ব্যবহৃত হয়। এখন দুইটা বর্ণে আলাদা আলাদা। এখন এই আলাদা আলাদা হওয়ার কারণে শিক্ষার্থীরা আপনারা কি করেন, মাঝে মাঝেই উলট পালট করে ফেলেন। তো উলট পালট যেন না হয়, সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখতে হবে। এই যে প্রথমে বলা হয়েছে অধ্বনি, এখন আমরা অধ্বনির নিয়ম পড়ে এসেছি। তাহলে অধ্বনির সংবৃত উচ্চারণ কি, অর্থাৎ সংবৃত অর্থ বিকৃত হয়ে যাবে। সংবৃত অর্থ কি, বিকৃত হয়ে যাবে, ওকারের মতো উচ্চারণ হয়ে যাবে। আমরা 3টা নিয়ম পড়ে এসেছি যে কেন ওকার হয়, সেটাকে বলা হয় সংবৃত। আর বিবৃত জিনিসটা কি, যা আছে তাই। অর্থাৎ আমরা ওই যে পড়লাম 2টা নিয়ম পড়েছি, যে না বোধক অর্থ যদি দেয় তাহলে যা আছে তাই, এটাকে বলা হয় বিবৃত। উদাহরণটা আমরা দেখি প্রথমে। অধ্যাপক, অধ্যাপক বানানে আমরা দেখতেছি যে অধ্যাপক, অধ্বনি আছে প্রথমে, অধ্বনির পরে কি আছে, একটা জফলা। তাহলে অধ্বনির পরে যদি জফলা থাকে, আদ্য অধ্বনির উচ্চারণ কিসের মতো হয়, ওকারের মতো হয়। তাহলে ওকার আমরা দিয়েছি, তারপরে আমরা দ নিয়েছি। কেন নিয়েছি সেগুলো পরে আমরা একটু আলোচনা করব। তাহলে এই যে ও যদি হয়, তাহলে সেটার উচ্চারণ কিসের মতো, সংবৃত উচ্চারণ। অভিমান, ও এর উচ্চারণ কিসের মতো হয়েছে, অ এর উচ্চারণ ওকারের মতো হয়েছে। তাহলে ওকারের মতো উচ্চারণ হলে সংবৃত। কিন্তু এই যে অনীহা, অনীহা কি অর্থ দিচ্ছে, নেগেটিভ অর্থ দিচ্ছে। তাহলে অধ্বনির কোনো পরিবর্তন হবে, হবে না। এখন পরিবর্তন যদি না হয়, তাহলে সেটাকে আমরা কি উচ্চারণ বলি, বিবৃত উচ্চারণ বলি। একই জিনিস, ধরন, পরপর 2টা অধ্বনি আছে। তাহলে অধ্বনি থাকলে অধ্বনির কোনো কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এখন পরিবর্তন যদি না হয়, তাহলে সেটা কি, বিবৃত, সহজ ভাষায়। এখন এই যে অধ্বনিরা আমরা শিখলাম, কিন্তু ঝামেলা হয় এতে গিয়ে। কারণ অতে আমরা যেটা শিখেছি, এ ধ্বনিতে গিয়ে বা বর্ণতে গিয়ে সেটা ঠিক
উল্টা। কিভাবে উল্টা? এ ধ্বনির সংবৃত উচ্চারণটা কি? স্বাভাবিক। আমরা অ এর বেলায় দেখলাম সংবৃত হলো বিকৃত হয়ে যাচ্ছে, কিন্তু এর বেলায় কি হয়ে যাচ্ছে? এর বেলায় হয়ে যাচ্ছে স্বাভাবিক, উল্টা। বিবৃত বেলায় কি হয়ে যাচ্ছে? এখন বিকৃত হয়ে যাচ্ছে, যেটা অয়ের বেলায় স্বাভাবিক ছিল। তাহলে আমাদের মেইন জিনিসটা মনে রাখতে হবে। মেইন জিনিসটা কোথায় মনে রাখতে হবে? যে একটা আপনারা মনে রাখবেন, হয় অটা মনে রাখবেন অথবা এটা মনে রাখবেন। তাহলে সেখানে কি হবে? আমরা খুব সহজেই বুঝতে পারবো। অর্থাৎ একটা মনে রাখলে আরেকটা সম্ভব হবে। তাহলে এ ধ্বনির সংবৃত উচ্চারণ কি? একটি। এই একটির কোনো এটা কোনো কি হবে না? পরিবর্তন হবে না। কেন হবে না? এরপরে একটা অ আছে, তারপরে একটা রস্বই আছে। এখন অ ধ্বনির পরে যদি রস্বই থাকে তাহলে আদ্য এ ধ্বনির কোনো কি আসে না? পরিবর্তন আসে না। বেগুন, দেখে একটু, বেগুন, প্রথমে একার আছে, তারপরে একটা কি আছে? রস্ব উকার আছে। তাহলে এই যে বেগুনের বয়ের সাথে যে একার, এই একার কখনো কি হবে না? পরিবর্তন হবে না। আর পরিবর্তন না হলে কি হবে? সেটা সংবৃত হয়ে যাবে। একাকী, ঠিক সেম কাহিনী। এ আছে, তারপরে একটা আ আছে, তারপরে একটা কি আছে? দীর্ঘ ই আছে। তাহলে আ ধ্বনির পরে যদি আবার দীর্ঘ ইকার থাকে তাহলে এই যে এটা আছে এর কোনো কি হবে না? পরিবর্তন হবে না, ঠিক যা আছে তাই থাকবে। এরপরে আমরা দেখি ভেড়া। ভেড়া, দেখি একটু ভেড়াতে কেন পরিবর্তন হলো না একটু দেখি আমরা। ভেড়াতে কেন পরিবর্তন হবে কি হবে না? হবে। কেন হবে একটু আমরা দেখি। ভেড়া, ভেড়া, প্রথম বর্ণে কি আছে? একটা একার আছে, দ্বিতীয় বর্ণে কি আছে? আকার। তাহলে নিয়ম অনুযায়ী কি, যে একারের পরে যদি আকার অথবা অ থাকে অথবা অনুসার থাকে অথবা উ থাকে তাহলে সেটা কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়, বিবৃত হয়ে যায়। তাহলে আমরা লিখবো এভাবে যে ভেড়া। বুঝতে পেরেছেন সবাই? খুব সহজ, কিন্তু আমাদের পরীক্ষার হলে গিয়ে কী হয়? এই যে সংবৃত এবং বিবৃত দুইটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, যার কারণে আমরা নিয়ম পারা সত্ত্বেও সেখানে পরীক্ষার হলে হয় ভুল উত্তর করি, না হয় ছেড়ে চলে আসি। আপনারা যে কোনো একটা, হয় অধ্বনি মনে রাখবেন অথবা এ ধ্বনি মনে রাখবেন, তাহলে আপনার জন্য, আমাদের জন্য, সবার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে তাহলে আমরা এতক্ষণ শিখছি কি? অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ। আমরা এখন পরবর্তী নিয়মে চলে যাব। পরবর্তী নিয়মে বলা হয়েছে, দেখে একটু, পরবর্তী নিয়মে বলা হয়েছে দেখেন, যে স্বতন্ত্র অবস্থায়, স্বতন্ত্র অর্থ কি? একা অবস্থায়। তাহলে স্বতন্ত্র অবস্থায় রস্বরের উচ্চারণ রি এর মতো হয়। কিভাবে? এই যে স্বতন্ত্র অবস্থায় আছে, স্বতন্ত্র অবস্থায় আছে, স্বতন্ত্র অবস্থায় আছে, তাহলে রস্বইয়ের পরিবর্তে কি হবে? রি হবে। তাহলে আমরা লিখব রি সি, তাই না? এখন মূর্ধন্য ষ আছে, কি ব্যবহার করব? তালবস্য ব্যবহার করব। এখানে কোনো হৎ চিহ্ন ব্যবহার করতে হচ্ছে না। ঋণ আছে, রস্বরি থাকলে কি হবে? রয় রসই হবে। মূর্ধন্য আছে, সেখানে কি ব্যবহার করব? দন্তন্য। দন্তন্যতে গিয়ে থামছি, এই জন্য হৎ চিহ্ন ব্যবহার করলাম। ঋতু, রস্বরি আছে, কি ব্যবহার করব? রি ব্যবহার করব। যা আছে তাই। সহজ নিয়ম, জাস্ট আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, এই জন্য আমরা কি করতে, পরীক্ষায় উত্তর করতে পারি না অথবা সেরে আসি। এরপরে আমরা 2 নাম্বার নিয়মে চলে যাই। যে বলা হয়েছে রস্বরিকারের উচ্চারণ রস্বরিকারের মতোই হয়। কখন হয় দেখি? রস্বরিকার যুক্ত বর্ণটি অপরিবর্তনীয় থাকবে। এই যে বলা হয়েছে এই রস্বইকার কখনো কি হবে না? আগের মতো রি এর মতো হবে না। তাহলে আবৃত্তি, যা আছে তাই। মাতৃ, এগুলোর কোনো কি হবে না? পরিবর্তন হবে না, যা আছে তাই। তৃণত্রী, কৃপণের কৃ, এগুলোর কি হবে না? কখনো পরিবর্তন আসবে না, কখনো রি এর মতো হবে না। যদি রিটা স্বতন্ত্র অবস্থায় বসে তাহলে অবশ্যই আমরা কি করব? সেখানে অবশ্যই সেখানে আমরা ব্যবহার করব, কি ব্যবহার করব? রি ব্যবহার করব। আর যদি স্বতন্ত্র অবস্থায় ব্যবহৃত না হয় তখন আমরা কি ব্যবহার করব? যা আছে তাই। এরপরে আমরা যাব 3টা শ এর ব্যবহার। আমরা প্রথমে স্বাভাবিক নিয়মে, সাধারণ নিয়মে তথ্যে জেনেছিলাম কি? যে 3টা শ থাকলে, অর্থাৎ তালবস্য, দন্ত স এবং মূর্ধন্য স, এই 3টা শ যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? তালবস্য ব্যবহার করব। এখন এই যে বলা হয়েছে 3টা শ এর মধ্যে কোনটা ব্যবহার করব? তালবস্য ব্যবহার করব। কিন্তু দন্তন্য র, ল, ত, থ, রস্বরি, এই 6টা বর্ণের সাথে যদি তালবস্য অথবা দন্তস্ব হয়, স্পেশাল নিয়ম কিন্তু স্বাভাবিক নিয়ম না,
আমরা স্বাভাবিক নিয়মে কি শিখেছি, 3টা স থাকলে তালব্য হয়। কিন্তু এই 6টা বর্ণের সাথে যদি তালব্য এবং দন্ত স যুক্ত হয় তাহলে তখন আর তালব্য থাকবে না। তখন কি ব্যবহৃত করতে হবে, দন্ত স ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, দন্ত স ব্যবহার করতে হবে। এখন কিভাবে দন্ত স ব্যবহার করব আমরা একটু দেখি। এখানে লিখলাম হলো শ্রম। এখন বলেন এই যে তালব্য কার সাথে ব্যবহৃত হয়েছে, রয়ের সাথে ব্যবহৃত হয়েছে। এখন রয়ের সাথে ব্যবহৃত হলে আর কি তালব্য হবে, হবে না। তখন কি ব্যবহার করতে হবে, আমাদের দন্ত স ব্যবহার করতে হবে। মতে গিয়ে থামছি, এই জন্য হ চিহ্ন হয়েছে। এরপরে আমরা কোথায় যাব, লেখা আছে হলো শ্রুতি। শ্রুতি, তাহলে তালব্য কার সাথে ব্যবহৃত হয়েছে, রয়ের সাথে ব্যবহৃত হয়েছে। এখন রয়ের সাথে যদি ব্যবহৃত হয় তাহলে আমরা কি লিখব, যা আছে তাই না, যা আছে তাই না, দন্তস্ব হয়ে যাবে। কেন দন্তস্ব হবে, এই যে 6টা বর্ণের সাথে যদি যুক্ত হয়, কি যুক্ত হবে, তালব্য অথবা দন্তস্ব যদি যুক্ত হয় তখন আর তালব্য হবে না, কি হবে তখন, দন্তস্ব হবে। তবে বলা হয়েছে দেখেন আরেকটা আছে, তবে লয়ের সাথে যুক্ত হলে এই যে 6টা বর্ণ এগুলো কিন্তু বাদ। তারপরেও বলা হয়েছে এই যে লয়ের সাথে যদি যুক্ত হয়, কি যুক্ত হয়, তালব্য দন্তস্ব যুক্ত হয় লয়ের সাথে, তাহলে দন্তস্বটা কি হয়, দ্বিত্ব হয়ে যায়। কিভাবে দ্বিত্ব হয়, আমি লিখলাম অশ্লীল। দেখেন এই যে অশ্লীল যে শব্দটা, এই অশ্লীল শব্দে কতগুলো নিয়ম বসতে পারে তার একটা উদাহরণ এখানে আমি দেখাবো। এই যে অশ্লীল, এখন অশ্লীল শব্দে আমরা তো নিয়ম পড়তেছি হলো তালব্যর, কিন্তু এর বাহিরেও কত নিয়ম ফলো হতে পারে একটু দেখি। অশ্লীল শব্দটা বলেন তো, আদ্য যে প্রথমে যে অধ্বনিটা আছে এই অধ্বনির উচ্চারণ অয়ের মতো থাকবে না বিকৃত হয়ে যাবে, ওকারের মতো হবে। এখন ওকারের মতো হওয়ার কথা, কেন হওয়ার কথা, অধ্বনির পরে দীর্ঘ ইকার ছিল, কিন্তু তাই কি হবে, হবে না। কেন হবে না, কারণ অশ্লীল যে শব্দটা, এই অশ্লীল শব্দ কি অর্থ দেয়, অশ্লীল শব্দ অর্থ দিচ্ছে কি, অশ্লীল শব্দ নেগেটিভ অর্থ দিচ্ছে। তাহলে নেগেটিভ অর্থ যদি দেয়, যা আছে তাই থাকলো। এরপরে দীর্ঘ ইকার থাকলে কোনো শব্দে সেখানে কি লিখতে হয়, হ্রস্ব ইকার লিখতে হয়। কিন্তু এই যে তালব্য কার সাথে যুক্ত হয়েছে, লয়ের সাথে যুক্ত হয়েছে। লয়ের সাথে যদি যুক্ত হয় তাহলে সেখানে কি হয়, দন্তস্ব হয়। এখন দন্তস্ব লিখলাম, দন্তস্ব কয়বার হবে, 2বার হবে। আমি 2বারই লিখলাম। এখন এই দন্তস্বর সাথে কি ছিল, ল ছিল, দীর্ঘ ইকার কি হয়ে গেল, হ্রস্ব ইকার হয়ে গেল, আর পিছনের যে লটা সেই লটা আসলো। তাহলে দেখেন কতকগুলো নিয়ম ফলো হচ্ছে একটা শব্দে। তাহলে বানানে যেমন একটা শব্দে একটা নিয়ম, সর্বোচ্চ 2টা নিয়ম ফলো হয়, কিন্তু উচ্চারণে একটা শব্দে অনেকগুলো কি হতে পারে, নিয়ম ফলো হতে পারে। সেটার উদাহরণ এই যে অশ্লীল শব্দটা। তাহলে এখনও কিন্তু শেষ হয় নাই। এখানে আমরা দেখব এই যে অশ্লীল যে শব্দটা আছে, এই অশ্লীল শব্দে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যে একবার দন্ত সতে গিয়ে থেমেছি, আর একবার কোথায় থামছি, লতে গিয়ে। অর্থাৎ শব্দের মধ্যে যতবার থামবো ততবারই আমাদের হ চিহ্ন দিতে হবে না। আমরা কি কখনো উচ্চারণ করি অশ্লীল, না, আমরা অশ্লীল উচ্চারণ করি। অর্থাৎ দন্ত এটা এক ভাগ, এটা এক ভাগ, বুঝতে পেরেছেন। এখন আমরা তাহলে নিয়মটা আবার পড়ি। 3টা স থাকলে তালব্য হয়, তবে এই যে 6টা বর্ণের সাথে যদি যুক্ত হয় তালব্য দন্তস্ব, তাহলে তালব্য না হয়ে দন্তস্ব হবে। এবং স্বতন্ত্রভাবে যদি লয়ের সাথে যুক্ত হয় তাহলে দন্তস্ব যেটা বসবে সেটা 2বার উচ্চারিত হবে। আমরা এতক্ষণ পড়েছি অধ্বনি উচ্চারণের নিয়ম, এ ধ্বনি উচ্চারণের নিয়ম, রি এর উচ্চারণের নিয়ম, স এর উচ্চারণের নিয়ম। এখন আসবে আমাদের ফলা উচ্চারণের নিয়ম। আমরা জানি ফলা হলো 6টি। ফলা কাকে বলে, ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ফলা বলা হয়। এখন ফলা হলো 6টি। এখন এই যে 6টি ফলা, বফলা, জফলা, মোফলা, নোফলা, পফলা, বফলা, এগুলোতে রফলা, এগুলোতে কি কি পরিবর্তন হয় উচ্চারণের বেলায়, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা নিয়েছি হলো জফলা। প্রথমে কি নিয়েছি আমরা, জফলা নিয়েছি। এখন জফলা যদি কোনো শব্দে থাকে তাহলে আমাদের কি কি করতে হয় একটু দেখি। বলা হয়েছে দেখেন, শব্দের মধ্য শেষে জফলা যুক্ত হলে বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হয়। অর্থাৎ এই যে জফলাটা আছে, শব্দের
মধ্য অথবা শেষে যদি যুক্ত হয় তাহলে অবশ্যই আমরা কয়বার ব্যবহার করব, অর্থাৎ জফলা যে বর্ণের সাথে যুক্ত আছে সেই বর্ণ 2 বার উচ্চারিত হবে। কিভাবে হবে, আমরা এখানে একটা শব্দ আছে হলো দ্রব্য। এখন এই যে দ্রব্য, জফলা কোথায়, শেষ বর্ণে আছে, তাহলে শেষ বর্ণ কার সাথে, বয়ের সাথে, তাহলে বটা কয়বার উচ্চারিত হবে, 2 বার উচ্চারিত হবে। কিন্তু সাধারণ নিয়ম আছে, অধ্বনির উচ্চারণের নিয়ম আছে, এ ধ্বনির উচ্চারণের নিয়ম আছে, সব কিন্তু এখন ফলো করতে হবে, কারণ আমরা আগে তা শিখে এসেছি। দয়ের সাথে একটা কি আছে, ওকার আছে, দয়ের সাথে একটা কি আছে, ওকার আছে। আসলে কি তাই, আসলে তাই না। কিভাবে আমরা দেখব, দ আছে এখানে, দয়ের সাথে অধ্বনি আছে একটা, তাহলে অধ্বনি আমরা লিখে নিলাম। অধ্বনির পরে যদি কোনো শব্দে জফলা থাকে তাহলে আদ অধ্বনির উচ্চারণ কিসের মতো হয়, ওকারের মতো হয়। তাহলে দয়ের সাথে আমরা কি দিতে হবে, এখন ওকার দিতে হবে। আমরা ওকার দিলাম, তাহলে জফলা যে বর্ণে যুক্ত থাকবে সেই বর্ণের কয়বার উচ্চারিত হবে, 2 বার উচ্চারিত হবে। তাহলে আমরা ব লিখলাম, আমাদের কাজ এখানে শেষ। তাহলে দেখেন এই ছোট্ট একটা শব্দে কয়টা নিয়ম ফলো হয়েছে আমি বলি। দয়ে প্রথম দয়ে রফালা, এই রফালার সাথে একটা অ আছে, পরবর্তী বয়ের সাথে জফালা থাকলেও সেখানেও একটা কি আছে, অ আছে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে আদ্য অধ্বনির পরে যদি জফালা থাকে তাহলে আদ্য অধ্বনির সাথে ওকার দিতে হয়, আমরা ওকার দিয়েছি। পরপর 2টা অধ্বনি থাকলে দ্বিতীয় অধ্বনির সাথে কি হয়, ওকার হয়, তাহলে এখানে ওকার দিয়েছি। জফালা যেহেতু বয়ের সাথে আছে তাহলে বটা আমরা 2 বার লিখেছি। আর এই যে দ্বিতীয় ব যেটা আছে এই বতে গিয়ে আমরা একবার থেমেছি, এই জন্য এখানে কি দিতে হয়েছে, হ চিহ্ন দিতে হয়েছে। সেম কাহিনী পদ্ম, তাহলে উচ্চারণ কি হবে, পদ্ম। কাহিনী শেষ। আমরা আবার লিখলাম তথ্য, তথ্য। এইভাবেই প্রত্যেকটা নিয়ম আমাদের কি হবে, আলোচনা করা হবে। এরপরে বলা হয়েছে 2 নাম্বার, মহাপ্রাণ বর্ণের সাথে জফালা যুক্ত হলে, আমরা কিন্তু আগে জফালা শিখেছি যে শেষে অথবা মধ্যে থাকলে 2 বার উচ্চারিত হবে, কিন্তু 2 নাম্বার নিয়মে বলা হয়েছে মহাপ্রাণ বর্ণের সাথে জফালা যুক্ত থাকলে মহাপ্রাণ বর্ণটি অল্প প্রাণ মহাপ্রাণ হয়। এখন আপনাদের মাথায় গেছে ঘুলিয়ে, কিভাবে ঘুলিয়ে গেল, যে অল্প প্রাণ কি আবার মহাপ্রাণ কি। আমরা জানি যে বাংলা ব্যঞ্জনে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি বা বর্ণ, যেটাই বলি না কেন। এর মধ্য প্রত্যেক বর্গ অর্থাৎ ক অর্থাৎ এই 25টা বর্ণকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ঘরে কয়টা করে বর্ণ, 5টা করে বর্ণ। এর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। এখন এই মহাপ্রাণ অল্পপ্রাণ জিনিসটা কি, আমরা যদি কোনো বর্ণ উচ্চারণ করার সময় বাতাস জোরে বের হয় সেটা কি আমরা কি বলি, অল্প প্রাণ। আর মহাপ্রাণ কি, বাতাস যদি আস্তে বের হয় তাহলে অল্প প্রাণ, আর বাতাসের চাপ যদি বেশি থাকে তাহলে মহাপ্রাণ। যেমন আমরা বলতে পারি ঠ, ট। দেখেন ট উচ্চারণ করতে গেলে আমাদের মুখের বাতাস খুব আস্তে বের হয়, আর যখনই ঠ উচ্চারণ করি তাহলে সেটার বাতাস খুব কি হয়ে যাচ্ছে, জোরে উচ্চারিত হয়ে যাচ্ছে। তো আমাদের খেয়াল রাখতে হবে যদি মহাপ্রাণ বর্ণের সাথে জফলা যুক্ত হয় তাহলে উচ্চারণের বেলায় আগে অল্প প্রাণ হবে তারপর মহাপ্রাণ হবে, অর্থাৎ যে মহাপ্রাণ বর্ণের সাথে থাকবে ঠিক তার আগে যে অল্প প্রাণ বর্ণটা আছে এই অল্প প্রাণ বর্ণটা আমাদের কি করতে হবে, লিখতে হবে। কিভাবে, আমরা যাই অধ্যক্ষ বানান। অধ্যক্ষ বানান কি হবে, অ এর পরে কি আছে, একটা জফলা আছে, তাহলে অ ধ্বনির উচ্চারণ কিসের মতো হবে, ওকারের মতো হবে। তারপরে ধয়ে একটা মহাপ্রাণ বর্ণ, তাহলে মহাপ্রাণ বর্ণের আগে অল্প প্রাণ লিখতে হবে, তাহলে ধয়ের আগের বর্ণ কোনটা, দ। তারপরে পরপর 2টো অধ্বনি আছে এই জন্য দ্বিতীয় ধ্বনির সাথে কি দিতে হবে, ওকার দিতে হবে, অধ্য। তারপরে আমরা এই যে ক্ষীয় এখনো নিয়মে যায় নাই, আপাতত এই পর্যন্তই থাক। তাহলে আমাদের কি হবে, অধ্যক্ষ। তাহলে আমরা এখানে কি পাইলাম, দয়ে একবার থামতে হচ্ছে এই জন্য সেখানে আমরা থামলাম, অর্থাৎ হ চিহ্ন দিলাম। কিন্তু বাস্তবিক অর্থে এই যে ক্ষীয়টা ভাঙলে আবার আমরা এইভাবে পাই, সেটার নিয়মে আমরা এখনও যাই নাই যে ক্ষীয়কে ভাঙলে আগে ক হয় তারপরে হয় খ। বুঝতে পেরেছেন, এখন ওই নিয়মে যেহেতু যাই নাই এখন আপাতত এই পর্যন্ত আমরা সমাধান করি। সভ্য একই জিনিস, দন্তস্ব আছে, দন্তস্ব এর পরিবর্তে কি হয়, তালবস্য হয়। তালবস্যের সাথে ওকার কেন হলো,
যে অধ্বনির পরে একটা জফলা আছে, এই জন্য ওকার হলো। ব হলো মহাপ্রাণ বর্ণ, তার আগে হলো ব অল্প প্রাণ, আর ভয়ের সাথে ওকার, হ চিহ্ন, শেষ, কাহিনী শেষ। 3 নাম্বার নিয়মে আমরা চলে যাই। শব্দের শুরুতে যদি অ বা আকারান্ত বর্ণের সাথে জফলা যুক্ত হলে সাধারণত আয়ের মতো উচ্চারিত হয়। যেমন এখানে বলা হয়েছে, সহজ কথায় আমি একটা শব্দ লিখি, ব্যবধান। এখন বলেন, বয়ের সাথে জফলা ব্যতীত কিছু আছে? কিছু নেই, তাহলে সেটা কি আছে? অকারান্ত আছে। যার সাথে কিছু থাকে না সেটাকে বলা হয় অকারান্ত। তাহলে বয়ের সাথে একটা জফলা আছে। এখন বলা হয়েছে দেখেন, অকারান্ত বর্ণের সাথে জফলা যুক্ত হলে সাধারণত তা আয়ের মতো উচ্চারণ হয়। তাহলে আ হলে কি হবে? ব্যব, অর্থাৎ এই যে আটা হয়ে গেছে, তারপরে যা আছে তাই। সেম কাহিনী, ব্যথা, একটু মিশিয়ে নেই। ব্যথা, ব্যথা, তাহলে উচ্চারণ কি হবে? সহজ কথা, যে বয়ের সাথে জফলা ব্যতীত কোনো কিছু নেই, তাহলে কি হবে? সেখানে অকারান্ত আছে, তাহলে আমরা সেখানে আয়ের মতো উচ্চারণ করব, ব্যথা, কাহিনী শেষ। কিন্তু আবার বলা হয়েছে দেখেন, ব্যতিক্রম বলা হয়েছে, কিন্তু অকারান্ত বর্ণের পরে যদি আবার রস্বইকার এবং দীর্ঘইকার থাকলে আ না হয়ে একারের মতো হয়। কিভাবে হয়? ব্যতীত, একটা শব্দ লিখলাম আমরা কি? ব্যতীত। আমরা তো দেখতে পাচ্ছি প্রথম বয়ের সাথে কি আছে? জফলা আছে, তাহলে নিয়ম অনুসারে আয়ের মতো হওয়ার কথা, কিন্তু কেন হবে না? এই যে পরবর্তী বর্ণের সাথে একটা কি আছে? দীর্ঘ ইকার আছে, তাহলে কিসের মতো উচ্চারিত হবে? একারের মতো উচ্চারিত হবে। তাহলে বে, দীর্ঘ ইকার ছিল রস্ব ইকার, তয়ের সাথে ওকার, শেষ। এখানে আমাদের হচ্ছে চিহ্ন ব্যবহার করতে হবে না। কেন ব্যবহার করতে হবে না? কারণ তয়ের পরেও একটা কি ব্যবহার হতে হচ্ছে? ওকার ব্যবহৃত হচ্ছে। এরপরে আমরা চলে যাই ফলা উচ্চারণে। আগে জ ফালা শিখলাম, এখন হলো ব ফালা। আগের মতোই নিয়ম, শব্দের আদ্য ব্যঞ্জন বর্ণে ব ফালা যুক্ত হলে ব ফালার কোনো উচ্চারণ হয় না। সহজ কথাই বলি, শব্দের প্রথমে যদি ব ফালা যুক্ত হয় তাহলে ওই ব ফালার কখনোই উচ্চারণ হবে না। যেমন বলা হয়েছে স্বাধীন, আমরা কি কখনো উচ্চারণ করি স্বাভাধীন? কখনোই উচ্চারণ করি না। অর্থাৎ শব্দের প্রথমে যদি ব থাকে তাহলে সেই বয়ের কখনোই কি হবে না? উচ্চারণ হবে না। তাহলে আমরা স্বাধীন বানান কিভাবে লিখব? দন্ত স আছে, ব আছে, তাহলে দন্ত স, বয়ের যেহেতু উচ্চারণ হবে না তাহলে ব বাদ। দন্ত স আছে, তাহলে কি ব্যবহার হয়? তালবস্য। ধয়ের সাথে দীর্ঘ ইকার আছে, রস্ব ইকার হয়ে যাবে দন্তন্য, দন্তন্যর জায়গায়। আবার দন্তন্যতে গিয়ে যেহেতু থামছি, এই জন্য সেখানে কি হবে? হ্রদ চিহ্ন হবে। স্বাধিকার, বয়ের উচ্চারণ হবে না, দন্তস্ব আছে, তাহলে কি ব্যবহার করব? তালবস্য। ধয়ে রসই কার, হ্রদ চিহ্ন। স্বদেশ, একই জিনিস, বয়ের উচ্চারণ হবে না, দন্তস্ব আছে, তালবস্য হবে, তালবস্যতে গিয়ে আবার কি দিতে হবে? হ্রদ চিহ্ন দিতে হবে। 2 নাম্বারটা একটু দেখি, শব্দের মধ্য শেষে যুক্ত হলে, ওই যে জফালার আগেরটার মতোই, 1 নাম্বারের মতোই, শব্দের মধ্য এবং শেষে জফলা থাকলে যেমন দ্বিত্ব হয় ওই বর্ণের, ঠিক ব ফলাতেও তেমন, যে শব্দের মধ্য শেষে যুক্ত হলে বর্ণটির কি উচ্চারিত হয়? দ্বিত্ব উচ্চারণ হয়। তবে বফালা যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে সেই বফালার উচ্চারণ হয় না। সহজ করে বলি, এই যে বিশ্বাস, বিশ্বাস কার সাথে আছে? বয়ের সাথে। তাহলে শব্দের মধ্য শেষে যদি যুক্ত হয় কয়বার উচ্চারিত হবে? 2 বার। তাহলে শ্বাস, তালবস্য আছে, সরি দন্তস্ব আছে, এটাও তালবস্য হয়ে যাবে। তাহলে দেখেন 3টা তালবস্য হয়ে গেছে নিয়ম অনুযায়ী। তারপরে বলা হয়েছে দেখেন বিশ্ব, তাহলে তালবস্য আছে, 2 বার উচ্চারিত হবে। কেন 2 বার উচ্চারিত হবে? এই ব ফলার কারণে। প্রজ্বলিত, ব ফলা আছে, তাহলে বর্গীয় জ কয়বার উচ্চারিত হবে? 2 বার উচ্চারিত হবে। 3 নাম্বার বলা হয়েছে দেখেন, তবে সন্ধির মাধ্যমে ব ফলা আসলে বয়ের উচ্চারণ বহাল থাকে, বর্ণটির দ্বিত্ব হয় না। এমন কিছু শব্দ আছে যেগুলো সন্ধির মাধ্যমে বাংলা ভাষায় কি এসেছে? আশ্রয় নিয়েছে। সেই শব্দে ব ফলা কখনো কি হবে না? উঠে যাবে না। ব ফলা আমাদের কি করতে হবে? উচ্চারণ করতে হবে। এই যে যেমন উদ্বেগ, আমরা কি আর কখনো উচ্চারণ করব উদ্বেগ? উদ্বেগ তো আর একটা জিনিস, তাই না? আমাদের কি উচ্চারণ করতে হবে এখন? উদ্বেগ উচ্চারণ করতে হবে। উদ্বোধন, ব উচ্চারণ হচ্ছে, এই বকে কখনো কি করা যাবে না? ফেলে রাখা যাবে না। দিক বিদিক, তাহলে দিক বিদিকে আমরা কি পাই একটু দেখি। দিক, এই যে বটা আবার এসলো, দিক বিদিক,
তাহলে দিক বিদিকে কয়টা জায়গায় আমরা থামছি, হর্স চিহ্নের ব্যবহার একটু দেখব। গতে থামছি, আবার কতে থামছি। সহজ নিয়ম, ফলা উচ্চারণ সহজ নিয়ম, কিন্তু আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা চলে যাই একটু পরবর্তী স্লাইডে, যে আবার আছে র ফালা। আগে শিখলাম জ ফালা, ব ফালা, এখন হলো কি ফালা, র ফালা। একটু দেখি একটা নিয়ম মাত্র, যে শব্দের মধ্য অথবা শেষে র ফালা যুক্ত হলে র ফালা যুক্ত বর্ণটিরই দ্বিত্ব উচ্চারিত হয়। তিনটা ফলারই সেম নিয়ম। যদি শব্দের মধ্য অথবা শেষে যুক্ত হয় তাহলে কি হয়, সেখানে দ্বিত্ব হয়। এই যে মাত্রা, তাহলে তয়ের সাথে এখানে কি আছে, র ফালা আছে, তাই না? এই হিসেবে এইভাবে বসে। তাহলে মাত্রা শব্দের উচ্চারণ কি হবে, মাত্রা। তয়ের সাথে তয়ের জায়গায় একবার থামছি, এই জন্য সেখানে কি হবে, হৎ চিহ্ন হবে। রাত্রি দুইবার উচ্চারিত হচ্ছে। সহজ, তীব্র, তয় তয়ের সাথে দীর্ঘ ইকার আছে, সেটা কি হয়ে যাবে, হ্রস্ব ইকার হয়ে যাবে। বটা কয়বার উচ্চারিত হবে, দুইবার উচ্চারিত হবে। কেন, কারণ র এর সাথে একটা কি আছে, ব আছে, র ফেলার জন্য দুইবার উচ্চারিত হবে। তীব্র, সহজ। পরবর্তী নিয়মে আমরা চলে যাই। একটা হলো ক্ষীয়, একটা হলো হ যোগ ম। একটা ক্ষীয়, একটা হ যোগ ম, সরি, ক্ষীয় একটা হ যোগ ম। এই যে দেখেন, এগুলো উচ্চারণের নিয়মটা একটু দেখব। যে ক্ষীয় ভাঙলে বা যুক্ত ব্যঞ্জন আমরা আসে পরীক্ষায়, এই যুক্ত ব্যঞ্জন আসলে আমাদের ভেঙে লিখতে হয়, তাই না? বলা হয় যে ক্ষীয়তে কি পাওয়া যায়। তো দেখেন, ক্ষীয় ভাঙলে আমরা পাই ক যোগ মূর্ধন্য স। কি পাই, ক যোগ মূর্ধন্য স। কিন্তু উচ্চারণে আর ক যোগ মূর্ধন্য স থাকবে না, উচ্চারণে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কিভাবে আলাদা হয়ে যাবে, শব্দের শুরুতে যদি ক্ষয়ের মতো হবে, অর্থাৎ শব্দের প্রথমে যদি ক্ষীয় থাকে, তাহলে সেই উচ্চারণটা কিসের মতো হয়ে যাবে, ক্ষয়ের মতো হয়ে যাবে। একটু আমরা দেখি, ক্ষমা, এই যে ক্ষমা যে আছে, তাহলে ক্ষমা যে শব্দটা, ক্ষীয়র উচ্চারণ কিসের মতো হবে, ক্ষয়ের মতো হবে, কারণ শব্দের প্রথমে আছে। তাহলে আমরা লিখলাম ক্ষমা। ক্ষতি, সেম কাহিনী, হবে কি, ক্ষতি। দক্ষ, এখন বলা হয়েছে দেখেন, তবে মধ্য অথবা শেষে থাকলে প্রথমে হয় ক, তারপরে হয় কি, খ। কিভাবে হয় আমরা দেখি। এই যে দক্ষ, পরপর দুটা কি ধ্বনি আছে, অধ্বনি আছে। এখন এখানে কয়টা নিয়ম, অধ্বনির নিয়মগুলো চলে আসবে। কিভাবে আসবে, এই যে দয়ের সাথে একটা কি আছে, অ আছে, অধ্বনির পরে যদি ক্ষীয় থাকে, আদ্য অধ্বনির উচ্চারণ কিসের মতো হয়, ওকারের মতো হয়। ওকার লিখলাম। এখন ক্ষীয় থাকলে কি হয়, আগে ক হয়, তারপরে খ হয়। এখন এই যে পরপর দুটা অধ্বনি আছে, অধ্বনি থাকলে দ্বিতীয় অধ্বনির সাথে কি দিতে হয়, ওকার দিতে হয়। আর হৎ চিহ্ন, কতে থামছি, এই জন্য কি হয়েছে, কয়ের নিচে হৎ চিহ্ন হয়েছে। এরপরে বলা হয়েছে কক্ষ, সেম দেখেন, কক্ষ প্রথমে কয়ের সাথে একটা কি আছে, অ আছে, অ এর পরে ক্ষীয় থাকলে আদ্য অধ্বনির উচ্চারণ কিসের মতো হয়, ওকারের মতো হয়। ওকার লিখলাম, ক্ষীয় থাকলে ক হয়, তারপরে খ হয়। আর পরপর দুটো অধ্বনি আছে, সেহেতু সেখানে দ্বিতীয় অধ্বনির সাথে কি হয়েছে, ওকার হয়েছে। সহজ, সেম কাহিনী এখানে। এটাকে আমরা পাই, এই যুক্ত ব্যঞ্জনটি ভর্তি পরীক্ষায় বারবার আসে, কিন্তু আমরা এটাকে ক্ষীয় ভেবে, অর্থাৎ যুক্ত খ যেটাকে আমরা বলি, এটা ভেবে আমরা সবসময় ভুল করে থাকি। এই যে এটা ভাঙলে আমরা কি পাই, হ যোগ ম পাই। কি পাচ্ছি, হ যোগ ম। এটা আমরা যুক্ত ব্যঞ্জনে ব্যবহার করতে পারি, কিন্তু তবে উচ্চারণে আগে ম আসবে, তারপরে হ আসবে। ঠিক উল্টা, যুক্ত ব্যঞ্জনের কি উল্টা। এখন কিভাবে, এই যে ব্রাহ্মণ, এখন ব্রাহ্মণ এটা ভাঙলে সাধারণত আমরা কি পাইতাম, হ যোগ ম পাইতাম। উচ্চারণে কি আর তা হবে, হবে না। তাহলে কি হবে, তাহলে আগে আসবে ম, তারপরে হ, হয়ের সাথে ওকার। এখন মূর্ধন্য আছে, কি হবে, দন্তন্য আছে, দন্তন্য হবে। এখন ম এবং দন্তন্যতে থামছি, এই জন্য সেখানে কি হবে, আমাদের হৎ চিহ্ন দিতে হবে। ব্রহ্মা, আগে ম আসবে, তারপরে হ আসবে। কখনোই হ কে আগে আনা যাবে না। এরপরে স্লাইডে আমরা এটা এখন সলভ করব। এটা যদি কোনো শব্দে থাকে তাহলে তার উচ্চারণটা কেমন হতে পারে, কি হতে পারে দেখি একটু। বর্গীয় জ এবং ইয়, বর্গীয় জ এবং ইয়। এখন শুরুতে থাকলে, এই যে যুক্ত ব্যঞ্জনটা কোনো শব্দে যদি শুরুতে থাকে, তাহলে উচ্চারণ হবে গয়ে জফালা আকার চন্দ্রবিন্দু, অথবা গ আকার চন্দ্রবিন্দুর মতো। তবে তবে মধ্য শেষে থাকলে গ, গ এবং চন্দ্রবিন্দুর মতো হবে। এখন বুঝাই কিভাবে হবে, একটু দেখি।
জ্ঞান, তাই না? এখন প্রথমে কি আছে, এই যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে কিসের মতো হবে? প্রথমটা অথবা দ্বিতীয়টা, যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখলাম গয়ে জফালা চন্দ্রবিন্দু, তারপরে আমরা কি ব্যবহার করব? দন্তন্য। দন্তন্যতে চিহ্ন দিতে হবে, কারণ দন্তন্যতে গিয়ে আমরা কি হচ্ছে, থামছি। সেম কাহিনী বিজ্ঞান, এখন এখানে কোথায় ব্যবহৃত হয়েছে? মধ্য, তাহলে আগে একটা গ নিতে হবে, তারপরে আবার গ নিতে হবে, তারপরে চন্দ্রবিন্দু নিতে হবে, তারপরে আকার, তারপরে দন্তন্য, শেষ। গয়ের নিচে চিহ্ন, দন্তন্য এর নিচে চিহ্ন, কারণ সেইখানে গিয়ে আমরা থামছি। যজ্ঞ সেম, অন্তস্থ জ থাকলে কি হয়? বর্গীয় জ হয়। আর অন্তস্থ জয়ের সাথে একটা কি আছে? অধ্বনি আছে। আর অধ্বনির পরে যদি এই যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে আদ্য অধ্বনির সাথে কি দিতে হয়? ওকার দিতে হয়। আর এটা আমরা ভাঙবো, শব্দ যেহেতু শেষে আছে, তাহলে দুইটা গ লিখে চন্দ্রবিন্দু আর হলো ওকার, শেষ। আমাদের এখানেই শেষ। এরপরে বলা হয়েছে বিসর্গর ব্যবহারটা একটু দেখি। সব এক এক করে শব্দে বিসর্গ এর উচ্চারণ হয় এর মতো, কিন্তু এখান থেকে শুরু দেখেন, কিন্তু শব্দের মধ্য থাকলে বিসর্গ পরবর্তী বর্ণের দ্বিত্ব উচ্চারিত হয়। অর্থাৎ শব্দের মধ্য অথবা শেষে যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গের পরে যে বর্ণটা আসবে, সেই বর্ণটা আমরা কয়বার লিখব? দুইবার লিখব। কিভাবে লিখব একটু দেখি। প্রথমে আছে হলো পুনঃপুনটা লিখি, তাহলে পুনঃপুন কি হবে? এই যে পটা যেটা আছে, এটা দুইবার উচ্চারিত হবে, তাহলে আমরা পুনঃপুন লিখি পুনঃপুন। বিসর্গের পরে যে বর্ণটা থাকবে, সেটা আমরা কয়বার উচ্চারিত করব? দুইবার উচ্চারিত করব। অতঃপর এই পটা কয়বার উচ্চারিত করব? দুইবার উচ্চারণ করব, কখনো একবার লেখা যাবে না। হ নিয়ে যত ঝামেলা, এই যে হ আছে বাংলা বর্ণমালায়, এই হ যদি কোনো শব্দে থাকে, তাহলে আমাদের অনেকগুলো ভাবে আসে যুক্ত ব্যঞ্জন আকারে। তো এখানে গিয়ে আমাদের কি করতে হবে? নিয়ম বসাইতে হবে। আমরা জানি এই যে হ, এটা ভাঙলে আমরা পাই হ যোগ দন্তন্য, আর এই যে হ, এটাকে ভাঙলে আমরা পাই হ যোগ মূর্ধন্য। দুইটা দুই নিয়ম যুক্ত ব্যঞ্জনে আমরা এইভাবে পেয়ে থাকি। কিন্তু উচ্চারণের বেলায় যেটাই হোক না কেন, এটাও হতে পারে, এটাও হতে পারে। আমরা কি ব্যবহার করব তখন? আগে দন্তন্য চলে আসবে, তারপরে হ চলে আসবে, শেষ আমাদের। আমরা জানি যুক্ত ব্যঞ্জনে এটাকে ভাঙলে পাই হ যোগ দন্তন্য, এটাকে ভাঙলে পাই হ যোগ মূর্ধন্য, কিন্তু উচ্চারণের বেলায় একটাই, সেটা কি? দন্তন্য যোগ হ হবে। যেমন চিহ্ন, তাহলে চিহ্নের উচ্চারণটা কি হবে? আগে দন্তন্য আসবে, তারপরে হ। পূর্বাহ্ন, প দীর্ঘ উকার আছে, হ্রস্ব উকার হবে। আর রেপ আছে, ব আছে, তারপরে লিখলাম পূর্বাহ্ন, আগে দন্তন্য আসবে, তারপরে হ আসবে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা উচ্চারণ যখন লিখব খাতায়, সঠিক উচ্চারণ, প্রমিত উচ্চারণ লিখব, তখন অবশ্যই মনে রাখবেন বর্ণগুলো, যে যুক্ত ব্যঞ্জনগুলো থাকবে, এই যুক্ত ব্যঞ্জনগুলো আলাদা করে লিখতে হবে সর্বদা, মানে সর্বদাই লিখতে হবে যখন যখন প্রয়োজন। এরপরে দেখবো আমরা উচ্চারণে কি হয়? ল যোগ হ হয়। এই যে এটাকে আমরা ভাঙলে পাই হ যোগ ল পাই, কিন্তু উচ্চারণে কি হবে? ল যোগ হ। যেমন আহ্লাদি, তাহলে উচ্চারণ কি হবে? আল হাদি, শেষ। যুক্ত ব্যঞ্জনে যেটা ঠিক তার উল্টা। এই যে হয়ে জফালা, এটাকে ভাঙলে আমরা পাই কি? হ যোগ জফালা পাই, হ যোগ কি পাই? জফালা পাই। তাহলে দেখেন হয়ের পরে জফালা থাকলে বর্গীয় জ ঝ অথবা জ ধ এর মতো হয়। যেমন বলা হয়েছে, উদাহরণ একটু দেখি, বাহ্য। তাহলে বাহ্য কিভাবে হবে? আমরা বয় আকার লিখলাম, তাহলে জফালা আছে, জফালা থাকলে কি হয়? বর্গীয় জ ঝ হয়, তাহলে বর্গীয় জ লিখলাম, তারপরে ঝ, বাহ্য। ঊর্ধ্বটা কি? ঠিক সেম, রস্যও আছে, তারপরে বর্গীয় জ, ঝয়ে উকার, সহজ। আমরা মনে রাখবো যে বানানের সাথে উচ্চারণ সবসময় আলাদা হয়ে থাকে, কখনো মিলানো যাবে না। এরপরে দেখি হ নিয়ে যত ঝামেলা, সর্বশেষ যে নিয়মটা, এই নিয়মটাতে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে, সেটা হলো হ যোগ ব। এটা ভাঙলে আমরা কি পাই? হ যোগ ব পাই।
হ যোগ ব পাই। এখন এই যে হ যোগ ব যদি কোনো শব্দে পাওয়া যায় তাহলে তার উচ্চারণটা কিভাবে হবে? উচ্চারণটা কিভাবে হবে আমরা একটু বিস্তারিত আলোচনা করি, কারণ এই নিয়ম থেকে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষায় একাধিক প্রশ্ন হয়ে থাকে। এখন একাধিক যেহেতু প্রশ্ন হয় তাহলে আমাদের বিস্তারিত জানা একটু উত্তম। এই যে আমরা হ ব পাই, তাহলে হ বকে আলাদা করে নিলাম। এখন যদি কোনো শব্দে এই হ যোগ ব পাওয়া যায় তাহলে প্রথম হয়ের পরিবর্তে কি বসে? রস্য বসে অথবা ও বসে, যে কোনো একটা বসবে, কিন্তু কখন কোনটা বসবে পরে আলোচনা করেছি। তাহলে হয়ের পরিবর্তে কি বসে? ও অথবা রস্য। আর ব এর পরিবর্তে কি বসে? ভ বসে। এখন দেখেন যদি কোনো শব্দে প্রথমে অ থাকে অথবা আ থাকে, তারপরে যদি হয়ে ব আসে তাহলে হয়ের পরিবর্তে ও এবং ব এর পরিবর্তে ভ। কিন্তু সেম কাহিনী দেখেন এখানে অ এর পরিবর্তে যদি কি থাকে? রস্যই দীর্ঘই থাকে, তাহলে হয়ে ব, হয়ের পরিবর্তে রস্য ও, ব এর পরিবর্তে ভ। উদাহরণ দেওয়া আছে, একটু এখানে বিশ্লেষণ করে দেখি। আহ্বান, তাহলে প্রথম বর্ণে কি আছে? আ আছে, আর পরে হয়ে ব আছে। তাহলে আর পরে যদি হয়ে ব থাকে তাহলে হয়ের পরিবর্তে কি বসবে? ও বসবে। তাহলে আটা আমরা লিখলাম, ও লিখলাম। আর ব এর পরিবর্তে কি বসবে? ভ বসবে। দন্তন্য দন্তন্যর জায়গায়, দুই জায়গায় আমরা থামলাম। শেষ। গহব্বরটা দেখি, একই কাহিনী। গহব্বর, গ এর সাথে একটা কি আছে? অ আছে। তাহলে অ এর পরিবর্তে যদি হয়ে ব থাকে তাহলে গ লিখলাম। হয়ের পরিবর্তে গটা লিখলাম। হয়ের পরিবর্তে কি হবে? ও হবে। আর ব এর পরিবর্তে ভ হবে। থেমে গেলাম। শেষ। কিন্তু এখানে দ্বিতীয় নিয়মটা কি? রস্যই দীর্ঘই থাকে। এই যে বয়ের সাথে একটা কি আছে? রস্যই আছে। তাহলে হয়ের পরিবর্তে হবে রস্য, বয়ের পরিবর্তে হবে কি? ভ। তাহলে আমরা লিখলাম বিউ ভল। তারপরে কি আসলো? জিহুবা। তাহলে হয়ের পরিবর্তে রস্য, বয়ের পরিবর্তে ভ, জিহুভা। শেষ। আমাদের মোটামুটি এগুলোই উত্তর। অর্থাৎ প্রথম থেকে আমরা জানলাম কি তাহলে? যে আমাদের মোটামুটি কয়েকটা নিয়ম, সাধারণ নিয়মই হলো মূল। অর্থাৎ আমি মনে করি যে সাধারণ নিয়ম যারা সব শব্দে প্রয়োগ করতে পারবে তাদের জন্য অনেক সহজ। কিভাবে সহজ? ওই যে 9টা আমরা যে নিয়ম পড়েছি, এই 9টা নিয়ম আমাদের জন্য সব সময় প্রয়োজন হচ্ছেই। অর্থাৎ অধ্বনি বলি, এ ধ্বনি বলি, রি বলি, ফলা বলি, স বলি বা যুক্ত ব্যঞ্জনের বেলায়গুলো বলি, এগুলো প্রত্যেক বেলায় আমাদের এই যে 9টা নিয়ম, এই 9টা নিয়ম ফলো হচ্ছে। তাই আমাদের প্রয়োজনীয় কাজ এই যে 9টা যে নিয়ম আছে, এই 9টা নিয়ম খুব ভালোভাবে মুখস্থ করে রাখা। যদি মুখস্থ রাখতে পারেন আর যদি শব্দ প্রয়োগ করতে পারেন তাহলে বাংলা উচ্চারণ, বানান থেকে উচ্চারণ করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। এখন আমরা যে জিনিসটা করব সেই জিনিস আমরা প্রথম দিক থেকে একটু চেষ্টা করি যে প্রথম আমরা কি শিখছিলাম। এই যে এখানে একটা শব্দ ছিল, সেটা হলো কি? ভক্ষণ। আমরা ভক্ষণ শব্দে তাহলে যেহেতু পুরা নিয়ম আমাদের শেষ, তাহলে ভক্ষণটা একটু দেখি। আছে হলো ভক্ষণ। তাহলে ভক্ষণ শব্দের প্রমিত উচ্চারণটা কি হবে? কি হবে একটু সহজ করে বোঝাই। ভয়ের পরে একটা ক্ষিয় আছে, তাহলে ভয়ের সাথে কি হবে? ওকার হবে। ক্ষিয় থাকলে আগে ক হয়, তারপরে হয় খ। যেহেতু এখানে হলো পরপর দুইটা অধ্বনি, তাহলে খ এর সাথে ওকার দিতে হবে, মূর্ধন্য পরিবর্তন হয়ে দন্তন্য হবে। দুই জায়গায় থামছি, এই জন্য কি দিতে হবে? আমাদের কি দিতে হবে? হ্রদ চিহ্ন দিতে হবে। এখন দেখেন এগুলো থেকে আমরা লিখি যোগ্য। যোগ্যর পরিবর্তন কি হবে? অন্তস্থ জ আছে, সেখানে কি হয়? বর্গীয় জ। কি হবে? বর্গীয় জ। ওকার আছে, তাহলে আমরা ওকারটা লিখলাম। এখন কোনো ধ্বনির পরিবর্তে যদি জ ফালা থাকে, জ ফালা বর্ণ কয়বার উচ্চারিত হয়? 2বার উচ্চারিত হয়। যেহেতু মধ্যে ব্যবহৃত হয়েছে তাহলে গ লিখলাম, আবার গয়ে ওকার লিখলাম। যোগ্য। শেষ আমাদের। এরপরে আমরা পরবর্তীতে চলে যাই বিভিন্ন। দেখেন যেহেতু শেখা হয়ে গেছে আমরা এখন খুব ভালোভাবে পারবো। এই যে যদি বলে হলো মরণ, সবগুলো এখন ফলো করব। মরণ, পরপর দুটো অধ্বনি আছে, তাহলে দ্বিতীয় অ এর সাথে ওকার দিতে হবে, মূর্ধন্য পরিবর্তন হয়ে দন্তন্য। সহজ। এরপরে দেখেন এগুলো 21 শব্দটা একটু দেখি। 21 যা আছে তাই থাকবে। কেন?
এই যে একটা রস্বকার পাওয়া গেছিল, এই জন্য যা আছে তাই। তাহলে আমরা মোটামুটি এই যে উচ্চারণ যে টপিক, এই উচ্চারণ টপিকটা আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের এখন কাজ হবে যে বাসায় বসে একটু পরিবর্তন করে নেই আমরা। এখন আমরা উচ্চারণ সম্পর্কিত মোটামুটি আমাদের মানে আলোচনা করা শেষ, কিন্তু এই উচ্চারণ আলোচনা করার পরে আমাদের কি কোনো কাজে লেগেছে কি লাগে নাই একটু দেখার আমরা চেষ্টা করি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে, রাবির ক ইউনিটে এবং গুচ্ছ খ ইউনিটে 21-22 সেশনে একটা প্রশ্ন এসেছিল। ডাবিরও আবার গ ইউনিটে 18-19-এ প্রশ্ন এসেছিল যে আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ নিচের কোনটি, তাই না? এখন প্রমিত উচ্চারণ যেহেতু চাইছে, তাহলে এর উত্তরটা কি হবে? এখন কি হবে একটু বোঝার চেষ্টা করি। যে আমরা নিয়ম অনুযায়ী এখানে কি আছে, হ ব আছে, যুক্ত ব্যঞ্জন আছে। কি আছে এখানে? যুক্ত ব্যঞ্জন আছে, তাই না? এখন যুক্ত ব্যঞ্জন যেহেতু আছে, তাহলে আমাদের দেখতে হবে এই হয়ে বয়ের আগে কি আছে। হ বয়ের আগে আছে হলো আ আছে, তাহলে আ ধ্বনির পরে যদি হ ব থাকে, তাহলে হয়ের পরিবর্তে কি হবে আমাদের? হয়ের পরিবর্তে হবে ও, আর বয়ের পরিবর্তে হবে ভ, আর আগে পিছে যা আছে তাই থাকবে। তাহলে আমাদের উচ্চারণ হবে আও ভান। এখন দেখেন অপশনে কোনটায় আছে, এই যে আমরা গ নাম্বার অপশনটা পেয়ে যাচ্ছি। মনে রাখবেন, একটা শব্দে কখনো উচ্চারণের একটা নিয়ম ফলো হয় না, অনেকগুলো নিয়ম ফলো হয়। এখন আপনি যদি একটা নিয়ম নিয়ে বসে থাকেন, তাহলে আপনার কিন্তু উত্তর ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2 নাম্বারটা একটু দেখব। 2021-22 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রশ্নটা এসেছিল। বলা হয়েছে তমিশ্রা শব্দের যথাযথ উচ্চারণ নিচের কোনটি। এখন এই যে তমিশ্রাটা আছে, তমিশ্রা, তাহলে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। প্রথমে আছে ত, ত এর সাথে যার কেউ নেই তার কি থাকে, একটা অ থাকে, আর অ ধ্বনির পরে যদি রস্বইকার থাকে তাহলে উচ্চারণ হয় ওকারের মতো। তারপরে মোটা লিখলাম। এখন এখানে দেখব র ফালা আছে। এখন কোনো শব্দের শেষে অথবা মধ্যে যদি র ফালা থাকে, তাহলে সেই বর্ণের কয়বার উচ্চারিত হয়? 2 বার উচ্চারিত হয়। সহজ কথা, আমরা 2 বার লিখলাম। এখন আপনারা বলবেন যে এখানে দন্তস্ব আছে, তালবস্য হলো না কেন? আমরা শয়ের নিয়মে চলে যাই। শয়ের নিয়মটা কি? দন্তস্ব অথবা তালবস্যের সাথে যদি 6টা বর্ণ, তার মধ্যে একটা কি এই যে র আছে, তাহলে র এর সাথে থাকলে দন্তস্ব কখনো পরিবর্তন হয় না, বরং 2 বার উচ্চারিত হয়। তাহলে আমরা 2 বার লিখলাম। থামছি কোথায়? এই যে দন্তস্ব। এখন 4টা অপশনে কোনটাই পাই আমরা? মূলত ক নাম্বারে পাই। কিবোর্ডে এই যে হ্রদ চিহ্ন দিলে 2টা এক জায়গায় হয়, এই জন্য এটা লেখা যায় নাই। আমাদের তাহলে উত্তর কি? ক। এরপরে বলা হয়েছে শ্মশান শব্দটির উচ্চারণ নিচের কোনটি? অর্থাৎ জাবি সি ইউনিট 21-22 সেশনে এটা এসেছিল। শ্মশান শব্দটির উচ্চারণ, প্রমিত উচ্চারণ চাইছে। তাহলে শ্মশান শব্দটা আমরা দেখি তালবস্যের সাথে মো আছে, আর শব্দের প্রথমে যদি মোফালা যুক্ত হয়, তাহলে সেটার কি উচ্চারণ হয়? কখনো উচ্চারণ হয় না। তাহলে আমরা লিখলাম শ্মশান, তালবস্য লিখলাম, যেহেতু ময়ের উচ্চারণ হয় না। এখন মনে রাখবেন, বাংলা ব্যঞ্জন বর্ণে মোট নাসিক্য বর্ণ হলো 5টি। সেই 5টি বর্ণ কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। একটা হলো ও, একটা হলো ইয়, একটা হলো মূর্ধন্য, একটা দন্তন্য, একটা হলো ম। এই 5টা বর্ণ যদি কোনো বর্ণের সাথে যুক্ত হয়, মনে রাখবেন যে বর্ণের সাথে যুক্ত হবে তার উপরে একটা কি দিতে হবে? চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে এটার সাথে কি যুক্ত হয়েছিল? ম যুক্ত হয়েছিল। তাহলে এখানে একটা কি দিব আমরা? চন্দ্রবিন্দু দিব। তারপরে পরবর্তী যা আছে তাই। আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে এখানে কোনটা হচ্ছে? গ নাম্বার উত্তর হচ্ছে। সহজভাবে আপনি কি করতে পারবেন? উত্তরগুলো বের করতে পারবেন। এরপরে আমরা দেখি ঋণ শব্দের উচ্চারণ কোনটি? যাবে সি ইউনিট 21-22 সেশনে এসেছিল যে ঋণ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি। আমরা পড়ে এসেছি যে কোনো শব্দে যদি রস্বরী থাকে আর সেটা যদি স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, তাহলে সেখানে কি ব্যবহৃত হয়? রি ব্যবহৃত হয়। এই যে রিটা আমরা পাইছি, তাহলে ঋণের পরিবর্তে আমরা লিখব রি। মূর্ধন্য আছে, দন্তন্য হবে। দন্তন্যতে গিয়ে থামছি, এই জন্য কি হবে? হ্রদ চিহ্ন হবে। তাহলে ঘ নাম্বার উত্তর। 5 নাম্বারটা একটু দেখি। অক্ষর শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ? এখন আমরা একটু দেখি অক্ষর,
তাহলে অধ্বনি আছে, ক্ষীয় আছে। অধ্বনির পরে যদি ক্ষীয় থাকে তাহলে কিসের মতো উচ্চারিত হয়? ওকারের মতো উচ্চারিত হয়। এরপরে আমরা দেখব ক্ষীয় আছে, তাহলে ক্ষীয় যদি কোনো শব্দে পাওয়া যায় তাহলে আগে হয় ক, তারপরে হয় খ। তাহলে আমরা দুটাই লিখলাম, ক খ। এখন যেহেতু পরপর দুটো অধ্বনি আছে তাহলে দ্বিতীয় অধ্বনির সাথে কি দিতে হবে? ওকার দিতে হবে। রটা রর জায়গায়, হ চিহ্ন দুই জায়গায়। উত্তর পেয়ে গেছি। এখন চারটা অপশনের মধ্যে মূলত এটাই অপশন, কিবোর্ডে হট চিহ্ন দেওয়া যায় নাই, এই জন্য এটা তোলা হয় নাই। ক নাম্বার উত্তর। এরপরে আমরা 6 নম্বরে যাব। অপরাহ্ন শব্দটির প্রমিত উচ্চারণ কোনটি? ঢাবি অধিভুক্ত 7 কলেজে 23-24 সেশনে প্রশ্নটা এসেছিল, গত বছর প্রশ্নটা এসেছিল যে অপরাহ্ন শব্দটির প্রমিত উচ্চারণ নিচের কোনটি। এখন অপরাহ্নটা দেখি। এই যে অপরাহ্ন, এখানে কি আছে? একটা হ যোগ মূর্ধন্য আছে। মনে রাখবেন, হয়ের নিচে যদি দন্তনের মতো থাকে সেটা আসলে মূর্ধন্য হয়। তাহলে মূর্ধন্য আমরা লিখলাম। এখন অপ, তাহলে অধ্বনি আছে, তারপরে আরেকটা অ আছে, তাই না? এখন পরপর যদি দুটো অধ্বনি থাকে তাহলে সেটার উচ্চারণ দ্বিতীয় অধ্বনির সাথে কি দিতে হয়? ওকার দিতে হয়। ওকারটা আমরা দিলাম। এরপরে আছে হলো রা, তারপরে হ যোগ মূর্ধন্য আছে। তাহলে আগে নিয়ম অনুযায়ী দন্তন্য আসবে, তারপরে হ আসবে। অপরাণ হ। এখন দিতে হবে কোন কোন জায়গায়? এই যে শুধু দন্তন্যর জায়গায়। সহজ করে নিয়ম, বাংলা উচ্চারণ যদি আপনারা শিখতে চান তাহলে একটা একটা নিয়ম ধরে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। কখনোই তাড়াহুড়া করা যাবে না। বানান যেমন মুখস্থ করে অনেক কিছু শেখা যায়, উচ্চারণ একটাও মুখস্থ করে মনে রাখতে পারবেন না। এখানে একটা শব্দে উচ্চারণ অনেকগুলা, 5টা 6টা 3টা 4টা কি হতে পারে, আমাদের নিয়ম ফলো করতে হতে পারে। তো সুতরাং বোঝাতে চাচ্ছি এইভাবে যে আপনি বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবেন, যাতে করে আপনার উচ্চারণের প্রত্যেকটি টপিকস খুব ভালোভাবে মনে রাখতে পারেন। খুব ভালোভাবে যদি মনে রাখতে পারেন, ভর্তি পরীক্ষা সহ আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় খুব ভালোভাবে কি করতে পারবেন? উত্তর করতে পারবেন এবং ফুল মার্কস নিয়ে আসতে পারবেন। এখন আমরা যে জায়গায় যাব সেটা হলো, দেখেন এই যে আমি উচ্চারণের টপিকসটা পড়াইলাম, আপনি এটা বাসায় বসেও খুব ভালোভাবে কি করতে পারতেন? পড়তে পারতেন। এই জন্য আমাদের দেখেন স্বপ্নশিরি নামে 2টা বই আছে। একটা হলো এইচএসসি যে গদ্য এবং কবিতা আছে, অর্থাৎ সাহিত্য পাঠ আছে, এই সাহিত্য পাঠের জন্য একটা বই, আর বাংলা ব্যাকরণ এবং বিরোচনের জন্য একটা বই। আপনারা বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক লাইব্রেরিতে না হলেও অনেক লাইব্রেরিতে পাবেন এই বই দুটো। আপনারা অন্তত দেখতে পারেন যে আমাদের প্রত্যেকটা টপিক কত সুন্দর এবং সাবলীলভাবে তুলে ধরা হয়েছে। এখন খুব ভালোভাবে যদি পড়তে চান, ধরেন আপনার মানে টিউশন নেওয়ার সক্ষমতা নেই, তাহলে বই দুটো পড়তে পারেন, যাতে যাতে করে বলতে পারতেছি যে খুব ভালোভাবে আপনি প্রত্যেকটা টপিক সমাধান করতে পারবেন। আর দ্বিতীয় কথা সেটা হলো, আপনাদের কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, স্বপ্নশিরি বাংলা সাহিত্য পাঠ। এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে গেলে বাংলা বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন, জিজ্ঞাসা করতে পারবেন। আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই আপনি সহ আপনার বন্ধু বান্ধবী সহপাঠীদের অ্যাড দিতে পারেন, যাতে করে আমরা একটা বাংলা পরিবার গড়ে তুলতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের সময় এবং দিন জানিয়ে দেওয়া হবে।